হুম, দেখো আমরা এর আগে সিকোয়েন্স অবধি পড়েছিলাম, আজকে আমাদের শুরু হচ্ছে সিরিজ। ঠিক আছে, তো সিকোয়েন্স যে ভালো করে বুঝবে সে সিরিজটাও মোটামুটি ভালো করে বুঝতে পারবে। তো আজকে কি 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 হবে সেটা বুঝতে পারছো তোমরা। আমরা সিরিজ কেন পড়বো, হ্যাঁ, তারপরে কনভারজেন্স অফ সিরিজ, সিরিজ কেন পড়বো তার অ্যান্সার, তারপরে পজিটিভ টার্ম, সিরিজ অফ পজিটিভ টার্ম, সিরিজ অফ আরবিট্রারি টার্মস, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। দেখো, তো প্রথমেই চলে আসি, সিরিজ কেন আমরা পড়ব। ঠিক আছে, সিরিজ জিনিসটা কি, সিরিজ জিনিসটা হচ্ছে ইনফাইনাইট সংখ্যক টার্মের যোগ করা। আমরা ফাইনাইট সংখ্যক টার্মে যোগ করেছি, সেখানে জানি অনেকগুলো প্রপার্টি হোল্ড করে, তাই না। ফাইনাইট টার্ম যদি আমরা করি তাহলে দেখবে অনেক প্রপার্টি ওখানে হোল্ড করে, যেমন 2+5 = 5+2। ঠিক, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে তোমার কমিউটেটিভ প্রপার্টি, মানে তুমি যদি উল্টো পাল্টা করে সাজিয়ে দাও ভ্যালুটা একই থাকবে, তাই না। আরেকটা প্রপার্টি যেটা আমরা জানি, 2+5+7, এখানে যদি ব্র্যাকেট লিখি 2+5+7, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ঠিক, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আর এটা হচ্ছে কমিউটেটিভ। এই জিনিসগুলো আমরা করতে পারি। ঠিক আছে, এখানে দেখো এস ধরলাম আমি হাফ প্লাস 1/4 + 1/8, মানে এটা হচ্ছে কি জিওমেট্রিক সিরিজ, যার কমন রেশিও হচ্ছে 2 2, হাফ, জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও হাফ। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি দুদিকে, তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে হাফ, এটা হয়ে যাবে 1/4, এইভাবে এটা হতে থাকবে। তাহলে দেখো এই যে এখান থেকে এইটুকুটা, সেটা হচ্ছে তোমার এস, এস এর সঙ্গে সমান, তাহলে 2s সমান আমি লিখতে পারছি 1+s, তাহলে এস, এই এসটাকে এদিকে নিয়ে গেলে এস সমান 1 হয়ে যাচ্ছে। ঠিক, তাহলে এখান থেকে আমি এই জিওমেট্রিক সিরিজের ভ্যালুটা বের করতে পারলাম। আবার দেখো, আমি যদি এস সমান এইটা লিখি 2+4+8, হ্যাঁ, তাহলে 2s সমান, দেখো দুই দিক দিয়ে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 2টা হয়ে যাবে 4, 4টা হয়ে যাবে 8, এরকম করে হয়ে যাবে। তাহলে এইটুকু পোর্শন আমি পাচ্ছি, আমার এক্সট্রা 2 এর দরকার, তাহলে এখানে একটা 2 যোগ বিয়োগ করব, এটা 2 যোগ বিয়োগ যদি করি তাহলে এই 2টা যোগ হলে কত হয়ে যাবে, এটা এস হয়ে যাবে, তাহলে s-2 হয়ে যাবে। তাহলে এখান থেকে এসটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে s সমান -2। ক্যান ইউ বিলিভ ইট, হ্যাঁ, সবগুলো পজিটিভ টার্ম যোগ করছো, যোগফল হয়ে গেল -2। হুম, এখানে দেখো এই যোগফলটা 1 হলো, তো এটা মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এই যোগফলটা আমাদের মনে হচ্ছে না ঠিক নেই, কিন্তু একই প্রসেসে আমরা করেছি। তাহলে কি প্রসেসে আমাদের কোথাও ভুল আছে, ক্যালকুলেশনে কোনো ভুল আছে, সেটা নেই। তাহলে কি এমন দুর্ঘটনা ঘটলো যে এই ধরনের গন্ডগোল হলো, সমস্যাটা বুঝতে পেরেছো। বলো, সমস্যাটা কি বোঝা গেছে, কেন এই ধরনের সমস্যা হলো, মানে সমস্যা হলো এইটুকু তো বুঝতে পারছো। তাহলে এর অ্যান্সার আমরা দেব, তার মানে বোঝা বোঝা যাচ্ছে যে আমাদের এই যে ইনফাইনাইট সংখ্যক যখন যোগ করছি, তখন যে ক্যালকুলেশনগুলো আমরা করছি, আমরা আমাদের ইউজুয়াল প্রসেসে ক্যালকুলেশন করতে পারি না। ঠিক আছে, মানে এই এই মেথডটা ঠিক আছে কিন্তু এই মেথডটা ভুল আছে, অথচ মেথড একই, একটা ঠিক একটা ভুল। তার মানে আমাদের কিছু নতুনত্ব আনতে হবে। ঠিক আছে, কিছু থিওরি আমাদের ডেভেলপ করতে হবে, যার জন্য আমরা জানতে পারবো যে কোথায় করা যাবে কোথায় করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রবলেমটা আমাদের বোঝা গেছে, এর সলিউশন আমরা পরে আলোচনা করব। কি হলো?
দাঁড়া, something is wrong. দেখো এবার একটা জিনিস লক্ষ্য করো যে এটা একটা ইনফাইনাইট ম্যাট্রিক্স, ঠিক আছে। বেসিক্যালি তুমি এটাকে ম্যাট্রিক্স না বলে তুমি ভাবতে পারো যে একটা অনেকগুলো নাম্বার আছে, এইভাবে রো বরাবর সাজানো আছে, রো কলাম বরাবর, ঠিক আছে, ইনফাইনাইট। তো আমি একটা জিনিস, তার মানে আমার কাছে অসংখ্য নাম্বার আছে, এই সবগুলো নাম্বারকে আমি যোগ করতে চাই। কি করতে চাই? সবগুলো নাম্বারকে ধরে ধরে যোগ করতে চাই। তাহলে আমি দুরকম ভাবে যোগ করতে পারি। আমি এই কলাম বরাবর, এই রো বরাবর যোগ করে নিয়ে তারপরে আমি কলাম সবকটা রোকে যোগ করে নিতে পারি, অথবা আমি প্রত্যেকটা কলামকে আলাদা আলাদা করে যোগ করে এবার সবগুলোকে যোগ করে নিতে পারি। তো এবার একটা জিনিস তুমি এখানে খেয়াল করো যে সামেশন এ 1n, 1n মানে প্রথম, এটার মানে প্রথম রো এর সাম, 1n মানে প্রথম রো এর সাম। প্রথম রো এর সাম কত বলো তো ছবি দেখে? 1, ঠিক আছে। হ্যাঁ, প্রথম রোটা হচ্ছে 1, যেটা এখানে লেখা আছে, প্রথম রোটা হচ্ছে 1। এবার বাকি রোগুলোর সাম কত? 0। বাকি রোগুলোর সাম হচ্ছে 0। 0, ঠিক আছে। তাহলে প্রথম রো আর বাকি রোগুলো সবগুলো রো সামগুলোকে যদি আমি করি তাহলে আমি যেটা পাবো 1ই পাচ্ছি, তাই না? প্রথমটা 1, বাকিগুলো যোগ করে 1, এই বাকিগুলো 0, তাহলে টোটাল যোগফল 1 হচ্ছে। তাহলে আমি এই যে সামটা করতে পারছি সেটা 1 হয়ে যাচ্ছে, ঠিক কি না? তাহলে এই যে ডবল সামটা হলো সেটা 1 হয়ে গেল, ঠিক। তার মানে এই সমস্ত এলিমেন্টগুলোকে যোগ করে আমি কত পেলাম না 1 পেলাম। এবার তুমি ভাবো, এবার যদি আমি কলাম বরাবর যোগ করি তাহলে কত পাবো? প্রত্যেকটা কলাম কত হচ্ছে দেখো, 0 হবে। প্রত্যেকটা কলামই 0, তাহলে সবগুলোকে যোগ করলে 0 পাচ্ছি, ঠিক না? স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার মাইকটা অফ হয়ে গেছে। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি আমার স্ক্রিনটা মাঝে মধ্যে ঝাপসা দেখাচ্ছে, কেন বলুন তো স্যার? ঝাপসা আচ্ছা, ঝাপসা দেখাচ্ছে? আসছে। হ্যাঁ, একবারে পুরো হেজি হয়ে যাচ্ছে, কিছুই সে- দেখা যাচ্ছে না মাঝে মধ্যে। সেটা ইন্টারনেটের সমস্যা হতে পারে। না স্যার, আচ্ছা, এখন ঠিক আছে, এখন হ্যাঁ ঠিক স্যার, আছে, এখন ঠিক কিছুক্ষণ আছে, আগে। এখন ঠিক আছে। কিছুক্ষণ আগে হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্রিনই ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার। হুম। তাহলে দেখতে পাচ্ছ যে আমি যদি জাস্ট এখানে কি করলাম, প্রথমে রো গুলো যোগ করে তারপরে যোগ করলাম, আর এখানে জিনিসটা জাস্ট চেঞ্জ করলাম, প্রথমে কলাম গুলো যোগ করে তারপরে যোগ করলাম, তাহলে 0 হচ্ছে। তাহলে একই জিনিস, এইটাকে আমি একইভাবে সাম করলাম, দুভাবে সাম করলাম, মানে একই জিনিসের সাম কিন্তু দুভাবে করলাম, তো একবার 1 আসলো একবার 0 আসলো। তার মানে বুঝতে পারছো যে আমি ডাবল সাম থাকলে এইভাবে চেঞ্জ করতে পারি না অর্ডারটা, ঠিক আছে। তাহলে এখানেও আমাকে কিছু বক্তব্য আছে। এই প্রশ্নের উত্তর হয়তো আমরা এখানে দেব না, জাস্ট তোমাকে এইটুকু বলে রাখবো যে এই প্রশ্নের উত্তর আছে ফুবিনিস থিওরেম, যেটা আমরা ডবল ইন্টিগ্রাল যখন পড়ব ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবল, তখন ফুবিনিস থিওরেম ওখানে আলোচনা করা হবে, এবং ওখানে এই জিনিসটা ওখানেও আলোচনা করা হবে, বুঝতে পেরেছো? তো এই প্রশ্নের উত্তর আমরা সেখানে পাবো। ক্লিয়ার হলো কি বলতে চাইলাম? এবার দেখো, নেক্সট প্রবলেম হচ্ছে যেটা আমি বললাম যে কি বলে যে কমিউটেটিভিটি, মানে আগে পরে যদি করি এলিমেন্টগুলোকে তাহলে যোগফল আমাদের একই থাকে, তাই না? 2 + 4 5 = 5 + 2। তো এইখানে আমরা এই লগের একটা সিরিজ আমরা ছোটবেলা থেকেই পড়েছি, log of 1 + x, সেটা কত হয়? x - x² / 2 + x³ / 3 মাইনাস, মানে অল্টারনেট ভাবে হয়। তো এইটাকে যদি আমি x এর জায়গায় 1 দিই
এই সিরিজটা কোথায় ভ্যালিড হয়? এই সিরিজটা ভ্যালিড হয় এক্স এর ভ্যালু যখন -1 থেকে 1 এর মধ্যে থাকে এবং এক্স এর ভ্যালুটা -1 হবে না, 1 বসাতে পারি কিন্তু -1 বসাতে পারি না, ঠিক আছে? তো এই রেঞ্জে আমরা এই সিরিজটার ভ্যালু বসাতে পারি। তো এক্স এর জায়গায় যদি 1 বসাও তুমি 1 -1/2 প্লাস 1/3 মাইনাস 1/4 এই ভ্যালুটা log 2 পাবে, ঠিক আছে? তার মানে এই যে সিরিজটা হচ্ছে দিস সিরিজ ইজ কনভার্জেন্ট অ্যান্ড ভ্যালু হচ্ছে log 2, ঠিক আছে? এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা রেজাল্ট, তোমাদের মনে রাখা উচিত সবার, ঠিক আছে? পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রেজাল্ট। আমরা আরো কয়েকটা সিরিজ আলোচনা করব, তবে আজকে আমি সময়ের অভাবে লিখে উঠতে পারিনি, সেগুলো আমি পরে তোমাদের এই পিডিএফটাতে অ্যাড করে দেব। এবার দেখো যে আমরা পরে প্রুফ করব এই তাহলে এই সিরিজ সেম সিরিজ আছে এখানে, হ্যাঁ, নিচেরটা সিরিজটা একদম সেম আছে, শুধু চেঞ্জ কি আছে, এলিমেন্টগুলোকে একটু আগে পরে করে লেখা হয়েছে। যেমন দেখো প্রথমে 1, তারপরে দুটো মাইনাস, মানে -1/2 -1/4, এই দুটোকে আগে লিখে নিয়েছি, তারপরে 1/3টাকে পরে লিখেছি, তারপর আবার দুটো মাইনাস, আবার একটা প্লাস, তাহলে দুটো মাইনাস একটা প্লাস, দুটো মাইনাস একটা প্লাস, এইভাবে সিরিজটা যদি করি, যোগ করি, তাহলে জিনিসগুলো একই থাকছে না, নাম্বারগুলো একই আছে, শুধু ওলট পালট করে রাখা হয়েছে। এটাকে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ করা হয়েছে, হ্যাঁ, নতুন করে সাজিয়ে রাখা হয়েছে, জিনিসগুলো সেম আছে, শুধু নতুন করে সাজানো হয়েছে, তাতে কিন্তু যোগফলটা চেঞ্জ হয়ে গেল। এটা কি কোনোদিন সম্ভব বলো তো? এই ধরনের জিনিস কি হয় আমাদের বাস্তবে? হ্যাঁ, যে আমি 5টা জিনিস আছে এলোমেলো করে সাজালাম, 6টা হয়ে গেল, এরকম কোনোদিন হয়? সম্ভব হয়? কিন্তু ইনফাইনাইটের ক্ষেত্রে হয়। এটা কিন্তু এখানে কোনো ভুল নেই, এটা কেন ভুল নেই সেটা আমরা পরে দেখবো, যে এইটা মনে হতে পারে যে না এটা হয়তো হবে না, কিন্তু এটা হবে, ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট প্রবলেম, মানে রিঅ্যারেঞ্জ করলে ডিফারেন্ট ভ্যালু আমরা পেতে পারি, সুতরাং আমরা সবসময় রিঅ্যারেঞ্জ করতে পারবো না। তবে মাথায় রাখতে হবে যে আমরা যদি এখানে ধরো প্রথম 10টার পরে বাকিগুলো সেম রেখে প্রথম 10টাকে যদি রিঅ্যারেঞ্জ করি, সেটা কিন্তু সমস্যা হবে না, মানে ফাইনাইট সংখ্যক এলিমেন্টকে তুমি যদি রিঅ্যারেঞ্জ করো তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু একই সঙ্গে তুমি সমস্ত এলিমেন্টকে রিঅ্যারেঞ্জ করলে একটা সমস্যা তৈরি হতে পারে। ঠিক ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো লাস্টের কথাটা? লাস্টের কথাটা যেটা বললাম যে ফাইনাইট সংখ্যক এলিমেন্টকে আমি রিঅ্যারেঞ্জ করলাম, বাকিগুলো সেম রাখলাম, তাহলে ভ্যালু কিন্তু সেমই থাকবে। তাহলে যেটা বললাম যে আমরা সেম নাম্বারগুলোকেই অ্যাড করছি, জাস্ট ওদের অর্ডারটাকে রিঅ্যারেঞ্জ করা হয়েছে, তাহলে সামটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তাহলে কখন আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি? তাহলে এরকম সিচুয়েশন আসবে যেখানে রিঅ্যারেঞ্জ করলে সমস্যা হবে না, মানে একই ভ্যালু পাবো, রিঅ্যারেঞ্জ করেও একই ভ্যালু পাবো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রিঅ্যারেঞ্জ করে আমরা আলাদা আলাদা ভ্যালু পেতে পারি। তো এই জায়গাগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে যে হ্যাঁ এখানে আমি রিঅ্যারেঞ্জ করতে পারি, এখানে করতে পারি না। এবার দেখো ব্র্যাকেটিং প্রবলেম বা গ্রুপিংও বলা যেতে পারে এটাকে, ঠিক আছে? এই হচ্ছে 1 -1 1 -1, এটাকে যদি আমরা এইভাবে গ্রুপিং করি, মানে দুটো দুটো করে, প্রথম দুটো তারপরে দুটো তারপর দুটো, তাহলে 1 -1 1 -1 সবগুলো 0 0 0 0 হয়ে যাবে, ঠিক আছে? আবার যদি আমি প্রথমটা ছেড়ে বাকিগুলোকে তারপরে দুটো 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 করে যদি নিই, তাহলে দেখো প্রথমটা 1, তারপর বাকিগুলো সব 0 0 0, সুতরাং ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। তাহলে একই জিনিস দুরকম ভাবে গ্রুপিং করার ফলে বা ব্র্যাকেটিং করার ফলে আমার ডিফারেন্ট ভ্যালু আসছে, সুতরাং এখানেও কিছু ঘাপলা আছে, ঠিক আছে? কথাটা বোঝা গেল? তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমরা কেন পড়াশোনা করব, সিরিজ নিয়ে কেন এত লেকচার শুনবো, ঠিক আছে? সেই অ্যান্সারগুলো জানার জন্য আমরা লেকচার শুনবো আর কি। এবার চলে আসি যে সিরিজের কনভার্জেন্স বলতে আমরা কি বুঝি। স্ক্রিন দেখা যাচ্ছে না? কার কার স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার পুরো ঝাপসা হয়ে গেছে।
এক্ষুনি ঠিক হয়ে যাবে। স্যার আমার কাছে এখন ক্লিয়ার আছে, কিন্তু আগে ঝাপসা এখন ছিল। ঠিক আছে। আরে যখনই স্ক্রিন চেঞ্জ হবে না তখনই একটা রিফ্রেশমেন্ট হচ্ছে, তখনই স্ক্রিন ঝাপসা হবে, আবার কিছুক্ষণের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, তো আচ্ছা বলছি, পিডিএফটা দেখতে ভালো লাগছে? এটা কিন্তু এতে করা হয়নি, এটা আগে আগে আমি এতে করছিলাম পাওয়ার পয়েন্টে, আজকে এটা পাওয়ার পয়েন্টে করিনি। না স্যার, অসুবিধা নেই তো, ঠিকই আছে। হুম। তো দেখো এখানে এক্সএন আমরা এইভাবে লিখছি, মানে একটা সিকোয়েন্স থাকলে তার প্রত্যেকটা টার্মগুলোকে আমি যদি যোগ করে দিই তাহলে সিরিজ পাবো। ঠিক আছে, এই সিরিজের জন্য একটা সিকোয়েন্স বরাদ্দ থাকে, সেই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম। এসএনটা কি? তাহলে এসএনটা হচ্ছে প্রথম এন সংখ্যক এলিমেন্টের যোগফল, তার মানে এসএন সমান হচ্ছে x1 প্লাস x2 আপ টু xn। ঠিক আছে, এটাকে বলা, এসএনটাকে তাহলে কি বলা হচ্ছে? সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম। বোঝা গেল? সবাই কিন্তু এটা মনে রাখবে যে সিকোয়েন্স অফ পার্সিয়াল সাম। তাহলে অনেক সময় এরকম কোশ্চেন দিবে যে ধরো এসএন এর একটা এক্সপ্রেশন বলা আছে, তাহলে এখান থেকে এক্স 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 এর ভ্যালু হয়তো বের করতে বলতে পারে। দাঁড়াও, একটা কোশ্চেন তোমাদেরকে আমি ধরো করাচ্ছি। ধরো তোমাকে বললো যে এক্স, কি ব্যাপার, ধরো s1 এস এন সমান ধরো এন স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, কোনো একটা সিরিজের এসএনটা বলে দিয়েছে, এবার তোমাকে বললো যে তাহলে এক্স 10 কত, মানে 10 নম্বর পদ কত, মানে প্রথম 10টাকে যোগ, প্রথম এন সংখ্যককে যোগ করলে এন স্কোয়ার প্লাস 1 হয়, তাহলে 10 নম্বর পদ কত, কিভাবে বের করব? স্যার এসএন মাইনাস এসএন মাইনাস 1। ঠিক, তাহলে এখান থেকে আমরা xn সমান পাবো sn মাইনাস sn মাইনাস 1, তার মানে x10 সমান হবে s10 মাইনাস s9, মানে প্রথম 10টা এলিমেন্টের যোগফল থেকে প্রথম 9টা বাদ দিয়ে দিলে দশম এলিমেন্টটা পেয়ে যাব। তাহলে এইটা আমি s10 এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব 101 মাইনাস s9 হয়ে যাবে 9 9 81 82। তাহলে কত হচ্ছে ভ্যালুটা? 18 একে 19। 19 হচ্ছে। ঠিক, তো এইভাবে আমরা ভ্যালুগুলো বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এসএন এর লিমিট যদি আমি নিই n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে সেটাই, তাহলে দেখো এসএন টাকে যদি আমি যত বাড়াতে থাকি তাহলে এই সামটা তত বাড়তে থাকবে, তাহলে এসএন এর লিমিটটাই হয়ে যাবে পুরো সামটা। তাহলে উই সে দ্যাট দ্য সিরিজ কনভার্জেস ইফ দ্য সিকোয়েন্স এসএন কনভার্জেস। ইন দিস কেস দ্য সিকোয়েন্স, আমরা তখন এই সামটাকে লিখি, এই এসএন এর লিমিটটাকেই হচ্ছে আমরা সিরিজটার ভ্যালু লিখি, মানে ইনফাইনাইট সামটাকে ওইটাই লিখবো আমরা। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, ক্লিয়ার? মোস্তাফিজুর বুঝলে না? মোস্তাফিজুর কথা বলো। হ্যাঁ স্যার, বিষয়টা একবার একটু বললে ভালো হতো আর কি, ওই লিমিটের পরের থেকে। মানে এই যে এসএনটা তুমি পেলে, এসএন এর তো একটা লিমিট থাকতে পারে আবার নাও থাকতে পারে। যদি লিমিট থাকে তাহলে সেই লিমিটটার ভ্যালু ধরো এস হলো, এই এসটাই হচ্ছে এই ইনফাইনাইট সামের ভ্যালুটা। ঠিক আছে, ওই জন্য আমরা এই সাম, ইনফাইনাইট সাম সমান সমান লিখছি লিমিট অফ এসএন, দ্যাট ইজ এস, যদি লিমিটটা এস হয় তো। ঠিক আছে,
ওকে, নেক্সট দেখো এক্সাম্পল, কনভার্জেন্স অফ সিরিজের এক্সাম্পল। খুব ইম্পর্টেন্ট সিরিজ হচ্ছে জিওমেট্রিক সিরিজ, ঠিক আছে। তো এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার মানে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আর করে গুণ হচ্ছে, তা আমরা এটা পাচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে কত করে গুণ হচ্ছে না আর করে গুণ হচ্ছে। এটা জুম করলেই সমস্যা, কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এর যে পার্সিয়াল সামটা আছে, আমরা জিওমেট্রিক সিরিজের সাম ক্যালকুলেট করতে জানি, তাই না। এই ফর্মুলা আমাদের মনে আছে তো, a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এখানে সেটাই লিখেছি। তাহলে এই যে সিরিজটা তুমি পাচ্ছ আর টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1, এটা আমাদের এই ধরনের সিরিজ আমরা সিকোয়েন্স অলরেডি আলোচনা করেছিলাম, সিকোয়েন্স যখন পড়াচ্ছিলাম তখন। তো আর টু দি পাওয়ার n এর লিমিট কত হয় মনে আছে? কোন আর এর জন্য আর টু দি পাওয়ার n এর লিমিট 1, লিমিটটা কি হয়? 1 হয়। না সরি আর টু দি পাওয়ার n, তো আর টু দি পাওয়ার 1/n এর কথা ভাবছিলাম। আর এর মানটা তো জানা দরকার, ইনফিনিটি, মানে হ্যাঁ, তো তুমি যদি আর এর মান, ইনফিনিটি, হ্যাঁ বলো। আর এর মানটা না জানলে স্যার লিমিটটা বার করবো কিভাবে? না, আর এর মান তুমি ধরে নাও মড আর এটা লেস স্যার দ্যান যে 1 হলে 0 ওইটা, হয়। হ্যাঁ এটা মডার লেস দেন 1 হলে, আর এটা ওই যে তাহলে un প্লাস 1/un ওটা দিয়ে করতে হতো। তাহলে তো স্যার চলে যাবে। আচ্ছা, তো ঠিকই আছে। তো আমরা অলরেডি জানি আর এর লিমিট থেকে যে এসএনটা, এই যে মানে এসএন তো এটাই হলো, তাহলে এই যে লিমিটটা আমরা বের করতে পারবো যদি মড আর লেস দ্যান 1 হয়, তখন আর টু দি পাওয়ার n প্লাস 1টা 0 হয়ে যাবে, তখন ভ্যালুটা কত হয়ে যাবে? a বাই 1 মাইনাস আর হয়ে যাবে। তাহলে a বাই 1 মাইনাস আর হয়ে যাবে জিওমেট্রিক সিরিজের ভ্যালু, যদি আর এর ভ্যালু, মড আর এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয়। আর যদি আর এর ভ্যালু 1 হয় এক্স্যাক্টলি, তাহলে এটা a প্লাস a ইনফাইনাইট সংখ্যক হয়ে যাবে, সুতরাং a ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি হয়ে যাবে। তা ঠিক আছে। আর অন্য ভ্যালু, আর এর ভ্যালু যদি অন্য কিছু হয়, তাহলে সেক্ষেত্রে কোনো লিমিট এক্সিস্ট করবে না। এবার চলে আসি নেক্সট এক্সাম্পল। দেখো এটা এখন স্ক্রিনটা হয়তো ঝাপসা লাগছে, এই যে ঝাপসা লাগে, এখন ঠিক হয়ে গেল। এখন ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এই সিকোয়েন্স, এই সিরিজটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা সিরিজ। 1 বাই 1.2 মানে 1 ইন্টু 2 প্লাস 1 বাই 2 ইন্টু 3, ঠিক আছে। তো এদের ডিফারেন্সগুলো দেখবে, ডিফারেন্সগুলো কিন্তু সবসময় 1 আছে। 2 3 ডিফারেন্স 1, 4 3 ডিফারেন্স 1, এই ধরনের সিরিজ কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এই ধরনের ক্যালকুলেশনকে আমরা করি টেলিস্কোপিক সাম দিয়ে, মানে a মাইনাস বি আকারে লিখবো, যোগ করে তারপরে কাটাকাটি যাবে, যেমন আমি এখানে করে দেখাচ্ছি। এই যে দেখো, তাই এটাকে আমি জাস্ট একটু লিখলাম, এসএনটাকে লিখলাম। এবার কি হচ্ছে, এটাকে যখন আমি দেখো উপরে 1টাকে লিখতে পারছি 2 মাইনাস 1, তারপরের 1টাকে লিখলাম 3 মাইনাস 2, এইভাবে আমি সাজিয়ে নিলাম। সাজিয়ে এবার এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে 2 বাই 1 ইন্টু 2 হয়ে যাবে, দ্যাট ইজ 2 2 কেটে গেলে 1 হয়ে যাবে। তাহলে 1 মাইনাস হাফ, পরেরটাকে আমি লিখতে পারবো হাফ মাইনাস 1/3, এইভাবে আমি লিখতে পারবো। এবার দেখো এই হাফ মাইনাস হাফ আর এখানে প্লাস হাফ কেটে যাচ্ছে, তারপরে 1/3 1/3 কেটে যাবে, এইভাবে সবগুলো কেটে যাবে। শুধু পড়ে থাকবে প্রথমে এখানে 1 পড়ে থাকবে, আর এইদিকে পড়ে থাকবে মাইনাস 1/n। তাহলে 1 মাইনাস 1/n থাকলো পড়ে, যার এবার যদি আমি লিমিট নিই অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, লিমিটটা হয়ে যাচ্ছে 1। তার মানে এই যে সিরিজটা পেলাম তার ভ্যালু হচ্ছে 1। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই ধরনের সিরিজ থাকলে আমরা এইভাবে ক্যালকুলেট করে ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে।
তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে যেমন 2 স্যার আছে, পার্সিয়াল সাম দিয়ে হবে? হ্যাঁ এটা তো পার্সিয়াল, কি বললে? পার্সিয়াল সাম যেটা, এটা সেটাই তো। হ্যাঁ এটা তো এসএন, S1 পার্সিয়াল S2 সামটাই তো এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হুম, যেটা আমি বলতে চাইছি যে এখানে যেমন একের পরে 2 আছে, 2 শেষ হলো আবার 2 স্টার্ট হলো, যেটা শেষ হচ্ছে সেটাই স্টার্ট হচ্ছে, এই রকম ক্ষেত্রে এই প্রসেসটা ঠিক আছে। অন্য ক্ষেত্রে এইটা একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে, ঠিক আছে, সেটা আমরা পরে দেখব। সেকেন্ড লাইনটাতে সেকেন্ড স্যার বলছি লাইনটাতে, হ্যাঁ বলো। সেকেন্ড লাইনটাতে মানে ভুল আছে। আচ্ছা 2 হ্যাঁ, to 2 এটা আছে। 3 হবে, ঠিক আছে, ওটা আমি ঠিক করে দেবো, ওকে পরে ঠিক করে দেবো ওটা। আচ্ছা নেক্সট এবার দেখো, দেখো প্রথম থিওরেমটা ভালো করে আমরা দেখি কি বলছে। ইফ দ্য সিরিজ ইজ অফ পজিটিভ টার্মস, মানে প্রত্যেকটা টার্ম যদি পজিটিভ হয়, বেসিক্যালি এটা কি করা হচ্ছে যে আমরা আগের যে কোশ্চেনগুলো করেছিলাম তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তার জন্য যা যা লাগবে আমরা বলছি। দেখো যদি আমাদের সিরিজের প্রত্যেকটা টার্ম পজিটিভ টার্ম হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, উই ক্যান ফ্রিলি রিঅ্যারেঞ্জ দ্য টার্মস। তাহলে একটা সিরিজ যদি পজিটিভ টার্মের সিরিজ হয়, তাহলে তুমি যদি রিঅ্যারেঞ্জ করো ইউ উইল অলওয়েজ গেট দ্য সেম ভ্যালু, ঠিক আছে। তাহলে একটা পজিটিভ টার্মের যদি সিরিজ থাকে, মানে প্রত্যেকটা টার্ম যদি যোগ যোগ থাকে, প্লাস থাকে এবং টার্মগুলো পজিটিভ থাকে, তাহলে তুমি রিঅ্যারেঞ্জ করলে ভ্যালু সেম পাবে, অলওয়েজ সেম ভ্যালু হবে, চেঞ্জ হবে না। আবার তুমি যদি রিগ্রুপ করো, মানে ওই যে ব্র্যাকেটিং করে করে যদি করো, তাহলেও ভ্যালু সেমই থাকবে, মানে কোনো, তার মানে বোঝা গেল যে আমাদের সিরিজটা যদি সবকটা টার্ম পজিটিভ হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। আগে যে প্রবলেমগুলো তোমরা প্রথমেই দেখলে, সেখানে টার্মগুলো নিশ্চয়ই সব পজিটিভ ছিল না, পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, মিশিয়ে ছিল, তাই না? সেই জন্য সমস্যাগুলো হচ্ছিল, ঠিক আছে। তো একটা জিনিস আমরা দেখলাম যে শুধু পজিটিভ থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা এবার পজিটিভ নেগেটিভ যদি মিশিয়ে থাকে, সেক্ষেত্রে যে সমস্যা হবেই তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেক্ষেত্রেও কিছু কিছু সিচুয়েশনে সমস্যা থাকবে না, কিছু কিছু সিচুয়েশনে সমস্যা থাকতে পারে যদি পজিটিভ নেগেটিভ মিশিয়ে থাকে। এবার হচ্ছে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ বলতে আমরা কি বুঝি, যে একটা সিরিজ যদি থাকে সামেশন এক্সএন, যেখানে এক্সএনটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাহলে সেই প্রত্যেকটা টার্মকে যদি আমি পজিটিভ করে নিই, মানে যদি আমি সামেশন মড এক্সএন যদি নিয়ে নিই, তার মানে মড এক্সএন নেওয়া মানে প্রত্যেকটা টার্মকে পজিটিভ করে নেওয়া, তো সেটা যদি কনভার্জ করে, মানে মড নেওয়ার পর যদি কনভার্জ করে, তা সেই সিরিজটাকে বলা হবে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ। কি বললাম, যে একটা সিরিজের যদি মড নিয়ে যদি কনভার্জ করে, তাহলে সেটাকে বলা হবে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ। আর একটা সিরিজ যদি অ্যাবসলিউটলি কনভার্জ করে, তাহলে সিরিজটাও কনভার্জ করবে, মানে মড এক্সএন এর সামটা যদি কনভার্জ করে, তাহলে সামেশন এক্সএন এরও পার্সিয়াল সামটা কনভার্জ করবে, তার মানে সিরিজটা একটা ভ্যালু পাওয়া যাবে। কথাটা বুঝতে পেরেছো? আর যদি এমন হয় যে মড নেওয়ার আগে কনভার্জ করছে কিন্তু মড নেওয়ার পরে কনভার্জ করছে না, মানে ডাইভার্জ করে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা বলবো সিরিজটাকে যে ওটা কন্ডিশনালি কনভার্জ করছে, অ্যাবসলিউটলি কনভার্জ করছে না, ঠিক আছে। আসছি, অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে, এক্সাম্পল নিয়ে মাথা ব্যথা করতে হবে না। দেখো থিওরেম যেটা বলা হচ্ছে যে একটা সিরিজ যদি কনভার্জ করে, মানে কন্ডিশনালিও কনভার্জ করতে পারে, সেক্ষেত্রে রিগ্রুপিং করলে বা ব্র্যাকেটিং করলে কোনো সমস্যা নেই, মানে হার্মলেস, মানে রিগ্রুপিং করলেও ভ্যালু একই পাবো, ঠিক আছে, যদি কনভার্জ করে। আমরা মনে করো 1 - 1 + 1 এই যে রিগ্রুপিং করেছিলাম, ভ্যালু আলাদা পেয়েছিলাম, কারণ সিরিজটাই আমার কনভার্জ করছিল না। হ্যাঁ, আমরা পরে দেখবো যে ওই সিরিজটা কেন কনভার্জ, ওটার এসএন এর ভ্যালু তুমি যদি ক্যালকুলেট করো, এসএন এর ভ্যালু একবার 1 আসবে, একবার 0 আসবে, 1 0 1 0, তাহলে এসএনটা কনভার্জ করছে না। সুতরাং
ওই সিরিজটা কনভার্জ করছে না, যার ফলে রিগ্রুপিং করে আমি ডিফারেন্ট ভ্যালু পাচ্ছিলাম। সো যে কোনো কনভার্জেন্ট সিরিজের তুমি যদি নাও আর যদি রিগ্রুপিং করো, রিগ্রুপিং মানে কিন্তু রিঅ্যারেঞ্জিং নয়, দুটো আলাদা জিনিস। রিঅ্যারেঞ্জিং মানে হচ্ছে এলোমেলো করে সাজানো, আর রিগ্রুপিং মানে ব্র্যাকেটিং করা। ঠিক আছে, তাহলে দেখো কনভার্জেন্ট সিরিজের ক্ষেত্রে আমরা রিগ্রুপিং করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমাদের সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়, মানে মড নেওয়ার পর যদি কনভার্জ করে, তাহলে রিঅ্যারেঞ্জও আমরা করতে পারবো, তাহলে দুটোই করতে পারবো। তাহলে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট যদি হয় তাহলে আমরা রিঅ্যারেঞ্জও ফ্রিলি করতে পারবো, আর গ্রুপিং তো করতেই পারবো, কারণ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানে কনভার্জেন্টও হচ্ছে, তাহলে দুটোই করতে পারবো। তাহলে প্রশ্নের উত্তর পেলে যে রিগ্রুপিং আর রিঅ্যারেঞ্জিং আমরা কখন করতে পারবো ফ্রিলি, যদি আমার সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জ করে। বুঝতে পেরেছো? তাহলে মড নেওয়ার পর যদি কনভার্জ করে তাহলে আমরা ওটাকে অ্যাবসলিউটলি কনভার্জ বলছি, আর যদি মড নেওয়ার পর কনভার্জ না করে আর এমনি কনভার্জ করে তাহলে সেটাকে আমরা বলছি কন্ডিশনালি কনভার্জ করছে। এখানে বিশাল একটা থিওরেম আছে যেটা রিমান্স লেমা বলে আমি বলছি। সে বলছে যে যদি একটা সিরিজ কন্ডিশনালি কনভার্জ করে তাহলে ইট ইজ পসিবল টু রিঅ্যারেঞ্জ ইট সো দ্যাট ইট কনভার্জ টু এনি রিয়েল নাম্বার। কথাটা বুঝতে পেরেছো? মারাত্মক থিওরেম। ওটা একটা সিরিজ কন্ডিশনালি কনভার্জ করলে সেটা তুমি ওটাকে এমন ভাবে তুমি রিঅ্যারেঞ্জ করতে পারো যে তুমি যে কোনো জায়গায় ওটাকে কনভার্স করাতে পারো বা ডাইভার্স করাতে পারো। তার একটা নমুনা আমরা অবভিয়াসলি দেখেছিলাম মানে প্রথমেই। সেই নমুনাটা হচ্ছে এটা যে 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4, এই সিরিজটা হচ্ছে কন্ডিশনালি কনভার্স করে, কিন্তু সবগুলোকে তুমি যদি প্লাস করে নাও সেটা ইনফাইনাইট হয়ে যায়, যেটা হারমোনিক সিরিজ বলে আমরা। ঠিক আছে, তোমরা অনেক ছোটবেলা থেকে এটা পড়ে এসছো। মানে ছোটবেলা বলতে কি, মানে যখন রিয়েল অ্যানালিসিস পড়েছো নিশ্চয়ই এইটুকু মনে থাকবে যে 1 প্লাস হাফ প্লাস 1/3 1/4 এগুলো সব কটাকে যোগ করলে ইনফাইনাইট ভ্যালু হয়। কিন্তু অল্টারনেট সামটা 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 এটা লগ 2 হচ্ছে, এটা আমরা লগের সিরিজ থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? বলেন এটা মানে ইনফিনিটি কেন হবে বুঝলাম না। কোনটা ইনফাইনাইট? হারমোনিক সিরিজটা সবগুলো যোগ মানে প্লাস রাখলে কেন ইনফাইনাইট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা কেন হবে সেটা তো আমি ব্যাখ্যা করিনি। ঠিক আছে, সেটা আমি বলেছি যে সেটা মানে মনে থাকা উচিত আর কি, এটা আমি বললাম। কেন হবে আমি এটা ব্যাখ্যা করিনি, যদি সেটা জানতে চাও সেটা আলাদা করে করা যেতে পারে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, পি সিরিজ টেস্ট দিয়েও তুমি ওটা বলতে পারো যে পি এর ভ্যালু যখন 1 তখন সেটা ডাইভার্স করে যায়। যাই হোক, এবার আমরা বলতে চাইছি যে এটাকে যদি আমি ওইভাবে সাজাই যে প্রথম দুটো মাইনাস, তারপরে প্লাস, ফের দুটো মাইনাস, একটা প্লাস, দুটো মাইনাস, একটা, এইভাবে যদি আমি সাজাই তাহলে ভ্যালুটা হাফ লগ 2 হয়ে যাবে। এইটার প্রুফ আমি দিচ্ছি, সেটা ভালো করে তোমরা দেখে নাও। সে ধরো আমি আসেনি এখনো, তো দেরি করছে না। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এই যে আমি ধরলাম এই সিরিজটার মানে দ্বিতীয় সিরিজটার পার্সিয়াল সামটা হচ্ছে টিএন। ঠিক আছে, তো আমি এখানে কি করছি, T3n বের করছি, ডাইরেক্ট টিএন না বের করে T3n বের করছি। তার কারণ আছে, কারণ এখানে দেখো তিনটে করে টার্ম, দেখো একটা করে গ্রুপ তৈরি করছে, মানে প্রথম প্লাস তারপর দুটো মাইনাস, প্লাস দুটো মাইনাস, তো তিনটে করে নিয়ে একটা গ্রুপ তৈরি করছি, সেই জন্য আমি T3n ক্যালকুলেট করছি। তো সেটা হচ্ছে আমার 1 মাইনাস হাফ প্লাস মাইনাস 1/4, এটা প্রথম গ্রুপ, তারপর এটা হচ্ছে 1/3 মাইনাস 1/6 মাইনাস 1/8, এটা দ্বিতীয়। এইভাবে আমি পুরোটা করছি, তাহলে লাস্টে যেটা পাবো, লাস্টে নিশ্চয়ই আমার
মাইনাসে শেষ হবে। তাহলে লাস্টের তিনটে এলিমেন্ট আমি এইভাবে লিখছি। দেখো 1/2n - 1 মাইনাস 1/4n - 2 মাইনাস 4n হচ্ছে। দেখো এটা মিলিয়ে দেখো এই জিনিসটা। দেখো প্রথমের এলিমেন্টটা কেন আমার এখানে 2n - 1 আসছে সেটা বুঝতেই পারছো। এখানে 1, তারপরটা 3, তারপরটা 5 এইভাবে যাচ্ছে, তার মানে 2n - 1। আর তারপরেরটা দেখো 2, তারপরে 6, তারপরে 10, 4 4 করে বাড়ছে, তাহলে 4n তোমার কি বলে কমন ডিফারেন্সটা 4, সেই জন্য 4n। আচ্ছা এবার 4n এর সঙ্গে 2 বিয়োগ করলে তবেই 2 পাবো, সো 4n - 2, তারপরটা 2 বেশি 4n। এইভাবে আমি এটা অ্যাডজাস্ট করে লিখতে পারছি। তো আমি এখানে কি করেছি, এবার এইটা তো একটা ফাইনাইট টার্ম, মানে এখানে আমার ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, এইখানে আমি ইজিলি রিগ্রুপিং করতে পারি। তো এইখানে আমি কি করছি, গ্রুপিং করে 1 যোগগুলোকে একদিকে করে নিচ্ছি, 1 + 1 - 3 1 - 5 যোগ করে নিলাম এটা। আচ্ছা এবার বাকি যেগুলো থাকলো 1 - 2 1 - 4 1 - 6 1 - 8 এই যোগগুলো এখান থেকে আমি হাফ কমন নিয়ে নিলাম। হাফ কমন নিলে এটা হয়ে গেল 1 + 1 - 2 আপ টু 1/2n হয়ে গেল। জাস্ট এটাকে সাজিয়ে নিলাম। এটাকে সাজানোর পর এখানে যেগুলোর অভাব আছে, যেমন 1 পর 1 2 হয়, 1 2 বসিয়ে দিলাম, এখানে 1 4 বসিয়ে দিলাম মাঝখানে, এই করে করে আমি এখানে বাকিগুলো নিয়ে একদম পর 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 লিখে দিলাম। তাহলে যেগুলো এক্সট্রা লিখলাম সেগুলোকে আবার বিয়োগ করে দেবো লাস্টে, আর তারপরের জিনিসটা এখানে লিখলাম। আর এখানে এক্সট্রা যেগুলো লিখলাম মানে 1 2 1 4 1 6 এগুলো লিখলাম, তো সেখান থেকে 2 কমন নিয়ে আমি লিখে দিয়েছি বাকিগুলো। তাহলে এইভাবে আমি সাজিয়ে নিলাম। এবার একটা সিরিজ তোমাদেরকে আমি অয়েলার্স কনস্ট্যান্টে কনভার্ট করে এরকম একটা সিরিজ আমি বলেছিলাম না, 1 + 1 2 + 1 3 ডট ডট 1 n মাইনাস log n, সেইটা কনভার্ট করে গামাতে, দ্যাট ইজ অয়েলার্স কনস্ট্যান্ট। এটা সিরিজ সিকোয়েন্সের চ্যাপ্টারে আমি বলেছিলাম। তো সেইটাকে তাহলে এইটাকে লেখা যাচ্ছে গামা আচ্ছা 4n মাইনাস টার্মটা কোথায় গেল, এই যে এখানে আছে, এখানে ঢুকে আছে, দেখো ঠিক বলেছো, গামা ভ্যালুটা হচ্ছে 0.58 এর কাছাকাছি, ঠিক। এই যে 1/2n আছে না, তার সঙ্গে এখানে একটা হাফ কমন আছে, তো এটা 1 4 1/4n, তার আগেরটা নিশ্চয়ই 1/4n - 2, তো 4n - 2 তো এর মধ্যে ঢুকে আছে না, ডট ডটের মধ্যে। শিবেন্দ্র, গামাটা হচ্ছে ইরাশনাল, হ্যাঁ গামাটা ইরাশনাল। শিবেন্দ্র বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝে গেছে, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এই যে অ্যাডজাস্টমেন্টটা করা হলো, এবার জাস্ট এখানে এটাকে জাস্ট গামা দিয়ে রিপ্লেস করেছি, গামা 2n + log 2n, এখানে -12, এটা হয়ে গেল গামা 2n + log 2n, এটা হয়ে গেল গামা n + log n। তো এইভাবে করলাম। এবার গামাগুলোকে একদিকে করো, লগগুলোকে একদিকে করো, তাহলে এখানে একটা তোমার মাইনাস একটা হতো, যাই হোক মাইনাসটা মিস হয়ে গেছে, গামা 2n -12 গামা 2n + গামা n। আর এই লগগুলোকে তুমি যদি ক্যালকুলেশন করো দেখবে হাফ log 2 হয়ে যাচ্ছে। আর এইটা যেহেতু এখানে মাইনাস আছে, প্রত্যেকটাই সেম জায়গায় কনভার্ট করছে, সো গামা মাইনাস গামা/2 মাইনাস গামা/2, তো আলটিমেটলি 0 চলে আসবে বাঁ দিকটা, সো এটা হাফ log 2 তে কনভার্ট করে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা একবার তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে। ক্লিয়ার? অবশ্যই এটা নিজেরা ক্যালকুলেশন করে দেখে নেবে। তারপরেও যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবে, আমি গ্রুপে আলোচনা করে দেবো, ঠিক আছে? আর নাহলে খাতা পেন থাকলে তোমরা এখনো একটু ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। চলে আসি এবার নেক্সট। দেখো তাহলে আলটিমেটলি আমাদের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ। অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ মানেই হচ্ছে যে সিরিজ অফ পজিটিভ, মানে পজিটিভ টার্মে কনভার্ট করে আমরা তো জিনিসগুলোকে দেখছি, তাই না? তাহলে একটা সিরিজ
মানে পজিটিভ টার্মের সিরিজকে কনভার্জ কখন করবে সেইটা দেখার জন্য আমাদের কি দরকার, টেস্ট দরকার, মানে কখন কনভার্জ করবে সেইটা আমাদের জানাটা বেশি দরকার পজিটিভ টার্মের সিরিজ। সেই জন্য আমরা পজিটিভ টার্মের সিরিজের জন্য বেশি কাজগুলো করছি। ঠিক আছে, তার স্ক্রিনটা এখনো ঠিকঠাক আসেনি। রিফ্রেশ হতে এত টাইম নিচ্ছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ এবার ঠিক আছে। দেখো দু ধরনের কম্পারিজন আমরা টেস্ট করতে পারি, একটা হচ্ছে ইনইকুয়ালিটি টাইপ আর একটা হচ্ছে লিমিট ফর্ম। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। কি, একটা হচ্ছে লিমিট ফর্ম আর একটা হচ্ছে ইনইকুয়ালিটি টাইপ। তো প্রথমে আসি ইনইকুয়ালিটি টাইপ। দেখো আমাদের ধরো দুটো সিরিজ আছে, একটা সামেশন এক্সএন আর সামেশন ওয়াইএন। যদি এক্সএনটাকে লেখা যায়, মানে দুটোই কিন্তু পজিটিভ টার্মের সিরিজ, এক্সএনটাকে যদি লেখা যায় এক্সএন লেস অর ইকুয়ালস টু সাম কে ইনটু ওয়াইএন। যদি এখানে এক্সএন ও ওয়াইএন দুটোই পজিটিভ টার্মের হয়, আর যদি এক্সএন গুলোকে লেস দ্যান ইকুয়ালস টু সাম কে ইনটু ওয়াইএন, প্রথম কয়েকটা বাদ দিয়ে যদি এইরকম একটা ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ওয়াইএনটা যদি কনভার্জ করে, ইফ ওয়াইএন কনভার্জ, তাহলে সামেশন এক্সএনটা কনভার্জ করবে। ঠিক আছে, তাহলে সামেশন এক্সএন উইল কনভার্জ ইফ সামেশন ওয়াইএন ইজ কনভার্জ। বোঝা গেল? তাহলে বাঁ দিক কনভার্জ করলে, সরি ডান দিক কনভার্জ করলে বাঁ দিকটাও কনভার্জ করবে, কারণ বাঁ দিকটা তো ছোট না, সামেশন এক্সএনটা তো ছোট ওয়াইএন এর চেয়ে। তাহলে ওয়াইএন এর যোগফল যদি ফাইনাইট হয়, তাহলে সামেশন এক্সএনটাও ফাইনাইট হতে হবে। কনভার্জেন্ট মানেই তো ফাইনাইট, কারণ তুমি পজিটিভ টার্মগুলো আছে, তাই না? এখানে আরেকটা জিনিস আমি লিখিনি, যে একটা সিরিজ অফ পজিটিভ টার্মস যদি কনভার্জ করবে ইফ অ্যান্ড অনলি দ্য পার্সিয়াল সাম, যেটা হচ্ছে দেখো এসএনটা কি হয়, ইনক্রিজিং হয়ে যাবে। যদি প্রত্যেকটা টার্ম পজিটিভ থাকে, তাহলে এসএন এর সঙ্গে তুমি যদি পজিটিভ টার্ম অ্যাড করতে থাকো, তাহলে এসএনটা কি হয়ে যাবে, ইনক্রিজিং সিকোয়েন্স হয়ে যাবে। আর আমরা জানি যে ইনক্রিজিং সিকোয়েন্স কনভার্জ করে ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ বাউন্ডেড। সুতরাং একটা পজিটিভ সিরিজ কনভার্জ করবে যদি এসএনটা বাউন্ডেড হয়। ঠিক আছে, তার মানে এখানে দেখতে পাচ্ছ যে যদি ওয়াইএন এর সামটা যদি বাউন্ডেড হয়, তাহলে ডেফিনেটলি এক্সএন এর সামটাও বাউন্ডেড হবে। ঠিক আছে, এই হচ্ছে লজিক। আর যদি এক্সএন এর সামটা মানে ছোটটাই যদি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে ডেফিনেটলি ওয়াইএন এর সামটাও যেহেতু বড় সেটাও ইনফাইনাইট হয়ে যাবে। তো এখান থেকে আমরা বলছি যে ওয়াইএনটা ইনফাইনাইট হবে যদি এক্সএনটা ইনফাইনাইট হয়, মানে এক্সএন এর সামটা। ঠিক আছে, ঠিক আছে, ইনইকুয়ালিটি টাইপ ক্লিয়ার হলো? এবার দেখো লিমিট ফর্ম। লিমিট ফর্মটা সবচেয়ে ভালো। হ্যাঁ, এক্সএন ডিভাইডেড বাই ওয়াইএন দুটো রেশিও করা হলো। রেশিওটা যদি কোনো একটা লিমিট থাকে, ঠিক আছে, তাহলে এবার লিমিটটা যদি ফাইনাইট হয়, মানে নন জিরো হয়, তাহলে দুটোই সিমিলার হবে আর কি, মানে দুটো একসঙ্গে কনভার্জ করবে বা একসঙ্গে ডাইভার্জ করবে। মানে একটা কনভার্জ করলে অন্যটা করবে, একটা ডাইভার্জ করলে অন্যটাও ডাইভার্জ হবে। ঠিক আছে, আর লিমিটটা যদি জিরো হয়, জিরো হলে আমরা দেখো এটা যদি লেস দেন, এটা যদি জিরোতে কনভার্জ করে, তাহলে অবভিয়াসলি একটা ফাইনাইট স্টেজের পর থেকে এক্সএন বাই ওয়াইএনটা লেস দেন 1 হয়ে যাবে। তার মানে এক্সএনটা লেস দেন ওয়াইএন হয়ে যাবে। তাহলে এখান থেকে বলা যাবে যে যদি ওয়াইএনটা কনভার্জ করে, তাহলে এক্সএনটাও কনভার্জ করে যাবে। মানে এই 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 ইনইকুয়ালিটি টাইপের মতন হয়ে গেল। তাহলে তার রেজাল্টটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি এলটা ইনফিনিটি হয়ে যায়, তাহলে উল্টো করতে পারবো, তাহলে এক্সএনটা ওয়াইএন এর থেকে বড় হয়ে যাবে। ঠিক আছে, তখন এক্সএনটা কনভার্জ করলে ওয়াইএনটা কনভার্জ করবে, আবার ওয়াইএনটা ডাইভার্জ করলে এক্সএনটা তখন ডাইভার্জ করে যাবে। এই জিনিসগুলো বলতে পারবো। ঠিক আছে, নেক্সট আসছে হারমোনিক সিরিজ, ইম্পর্টেন্ট। একটু আগে আমরা বললাম যে এটা ডাইভার্জ করে, এটা মুখস্থ রাখতে হবে। এবার আসছে পি সিরিজ।
পি সিরিজটা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে সামেশন 1/n⁴ p, যেখানে পিটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। এন পি এর মধ্যে কিন্তু কোনো এন থাকবে না, মাথায় রাখবে, পি এর মধ্যে কোনো এন থাকবে না, ঠিক আছে? সেটা কনভার্জ করবে যদি পি এর ভ্যালু 1 এর থেকে বড় হয়, মানে পিটা এখানে কনস্ট্যান্ট। আর পিটা যদি 1 হয় তাহলে এটা হারমোনিক সিরিজ হয়ে যাবে, সুতরাং ডাইভার্জ হয়ে যাবে। আর যদি পিটা লেস দ্যান 1 হয় তাহলে ডাইভার্জ করে যাবে, ঠিক আছে? মানে পি 1 এর থেকে বড় হলেই কনভার্জ করবে, আর না হলে করবেই না, নাহলে ডাইভার্জেন্ট। তাহলে এখান থেকে তোমরা বলো, দেখো এই যে সামেশন 1/√n, তাহলে √n এর n এর পাওয়ারটা কত? এখানে পি এর ভ্যালু কত? প্রথমটাই পি এর ভ্যালু কত? হাফ। হাফ। তাহলে হাফ 1 এর থেকে ছোট, সেই জন্য ডাইভার্জ করে যাচ্ছে, ঠিক না? পরেরটাই দেখো, এখানে পি এর ভ্যালু কত? 2, তাহলে 2 1 এর থেকে বড়, সুতরাং কনভার্জ করে যাচ্ছে। সো 1 এর থেকে বড় হলেই কনভার্জ করে যাবে, 1 এর থেকে ছোট হলে ডাইভার্জ করে যাবে। সামেস আর 1 হলেও ডাইভার্জ করে যাবে। তারপর এটা দেখো 3/2, 1 এর থেকে বড়, সুতরাং কনভার্জ করে যাবে, ঠিক আছে? তো এই যে রেজাল্টগুলো আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে একটা সুন্দর একটা কোশ্চেন নিয়ে এসেছি, যেটা তোমাদের বই টই কোথাও পাবে না, ঠিক আছে? ইনকেস এটা পরীক্ষাতে আসবেও না আশা করি, খুব মানে এটা এই কোশ্চেন আসলে বেশিরভাগ ছাত্র ফেল মানে পারবে না আর কি, কিন্তু খুব মানে সোজা আর কি, কোশ্চেনটা কঠিন নয়, সেই জন্য আমি তোমাদেরকে নিয়ে এসেছি। দেখো এখানে কি বলছে, সামেশন 1/√1 + √2 + √3 + √n আপ টু √n, এই সিরিজটা কত? এটা কিন্তু এইটা মানে এইটা নয় যে সামেশন 1/√n-টা নয়, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু এই পি সিরিজ হলো না, বুঝতে পেরেছো? এটা কেন পি সিরিজ হলো না বুঝতে পেরেছো? তাহলে এক্স এর মানে এই পুরোটা, কিন্তু পি সিরিজে এক্স এর মানে তাহলে কত হচ্ছে? 1/√n-টা হতো। তাহলে এই যে সিরিজটা, 1 নম্বরে যে সিরিজটা তুমি দেখতে পাচ্ছ আর এইখানে যে সিরিজটা দেখতে পাচ্ছ, দুটো আলাদা আলাদা, এটা পি সিরিজ নয়। এইটা আমরা কিভাবে টেস্ট করব, এটা কনভার্জ করবে না ডাইভার্জ করবে, ঠিক আছে? এটা টেস্ট করার জন্য আমাদেরকে ইনইকুয়ালিটি ফর্মটা মনে রাখতে হবে। যে আমি লিমিটের ক্ষেত্রে এটা বলেছিলাম তোমাদেরকে, যে এইটুকু তুমি যদি মনে রাখো যে √, এটাকে তুমি যদি জাস্ট উল্টে দাও তাহলে এটা কি হয়ে যাবে? সামেশন, দাঁড়াও আমি এটা লেখার চেষ্টা করছি। আচ্ছা, দেখো বেসিক্যালি এই এই তুমি এটাকে যদি উল্টে দাও 1/xn-টা, এটাকে তুমি লিখতেই পারো সামেশন 1 সামেশন 2 এইভাবে, এটাকে তুমি সামেশন ফর্মে লিখতেই পারো, কে এর ভ্যালু 1 to n, ঠিক না? তাহলে এটাকে যদি এবার তুমি যদি ইন্টিগ্রেশন ফর্মে আনতে চাও, তাহলে এখানে একটা 1/n লাগে আর এখানে k/n লাগে, সুতরাং এখানে রুটের ভেতরে k/n লাগবে, k/n লাগবে। তাহলে এখানে তুমি এক্সট্রা কি দিয়ে গুণ করলে? দেখো এক্সট্রা তুমি এখানে নিচে একটা n আর এখানে একটা √n, তাহলে তুমি এখানে n⁻³ দিয়ে গুণ করলে, তবে এটা গিয়ে এর সঙ্গে সমান হলো। সেই জন্য 1/n⁻³ টাকে তুমি yn নিয়ে নিলে। এবার তুমি যদি yn/xn কনসিডার করো, তাহলে দেখতে পাবে এইটাকে এইভাবে লিখতে পারছো। এবার এইটা দেখো তুমি কনভার্জ করছে কোথায়? 0 to 1 √x dx, যার ভ্যালু ক্যালকুলেট করলে 2/3 পাচ্ছ, তাহলে দ্যাট ইজ ফাইনাইট। এবার তুমি লিমিট ফর্ম যেটা ছিল যে xn/yn এর লিমিট যেহেতু ফাইনাইট হচ্ছে, তাহলে xn আর yn এর কনভার্জেন্স ডাইভার্জেন্স সেম হবে, সিমিলার হবে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই সিরিজটা যেহেতু কনভার্জ করছে
কারণ 3-এর 2 1-এর থেকে বড়, সুতরাং xnটাও কনভার্জ করবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ওয়াই হ্যালো হুম। স্যার, বলো। ওই যে yn ইকুয়াল টু 1/n⁻³ এই ফাংশনটা বুঝতে পারলাম না, যেটা ধরেছেন। কেন ধরলাম? হুম। কেন ধরলাম? কারণ আমরা এইটাকে, তুমি এই যে ফর্মটা আমি সাজাচ্ছি, এই যে লাল কালিতে যেটা লিখলাম, আমাকে খেয়াল রাখতে হবে এই 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 লিমিটটা আমাকে তো খেয়াল রাখতে হবে না। এইটা আমি জানি যে 1/n একটা থাকেই, ইন্টিগ্রেশন ফর্মে থাকে না, 1/n একটা থাকবেই, আর এখানে যেটা থাকবে সেটা k/n। তাহলে আলটিমেটলি এখানে তুমি কি গুণ করেছো দেখো, একটা n আর এখানে √n, তাহলে n⁻³ এখানে গুণ হলো না? n ইন্টু √n কত হয়? এই n⁻1 আর n⁻½ তাহলে কত? n⁻³ না? সেই জন্য এক্সট্রা আমি এখানে n⁻³ দিয়ে অ্যাডজাস্ট করেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো এবার? বুঝা গেছে। হ্যাঁ, সেই জন্য এটা কনভার্জ করছে। তাহলে এখানে যদিও এটা √n, তাও এটা কনভার্জ করে যাচ্ছে। ইনফ্যাক্ট এখানে √n কি, এখানে তুমি যদি n এর পাওয়ার জাস্ট যে কোনো পজিটিভ হলেই হবে, কারণ এখানে তুমি যে কোনো এপসিলন যদি x⁻ε করো তাহলেও ভ্যালুটা ফাইনাইটই দেবে। এই হচ্ছে ব্যাপার। ভালো কথা। আচ্ছা, আর একটা অঙ্ক দেবো তোমাদের, দাঁড়াও আমি পিপিটিটা খুলি। দাঁড়াও, আচ্ছা বলো তো এই সিরিজটা সম্পর্কে কি বলতে পারবে? সামেশন 1 + 2 + 3 n = 1 to infinity, এটা কনভার্জ করে না ডাইভার্স করে? এটা তো স্যার সিরিজটা নিচেটা n × n+1/2 1 বাই, তাহলে উপরে 2 দিয়ে দিই। উপরে 2 দিয়ে দিলে 2/n × n+1। হুম, তাহলে এটা কি করবে? কনভার্জ করবে না ডাইভার্স করবে? কনভার্জ করছে। এটা কনভার্জ করে যাবে, কারণ এখানে এফেক্টিভ পাওয়ার হচ্ছে 2, দেখো এখানে 1 আর এইটার 1, টোটাল হচ্ছে 2। তাহলে এটাকে তুমি যদি ধরো, এটাকে তুমি মনে মনে সামেশন an ধরছো, আর এখানে bn সমান ধরো 1/n²। 1/n² যদি ধরো, তাহলে দেখো n/bn যদি তুমি করো, তাহলে n কত হচ্ছে 2/n × n+1, আর bn করলে bnটা নিচে আছে, সুতরাং এটা হয়ে যাবে n²/1 দিয়ে গুণ করা হয়ে যাচ্ছে। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে? 2n/n+1। n কেটে গেল। এইটা কোথায় কনভার্জ করছে? এটা কনভার্জ করছে 2-তে। ওপর নিচে 2 দিয়ে ডিভাইড করে দাও, সরি 2 দিয়ে না, n দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা 2 এ কনভার্জ করে যাবে। তাহলে দেখতে হচ্ছে ফাইনাইট লিমিট পেলাম। সুতরাং এবার bnটা যেহেতু সামেশন bnটা যেহেতু কনভার্জ করে যাচ্ছে, দিস উইল ইমপ্লাই সামেশন an রা কনভার্জ করে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক তো নাকি শিবেন্দ্র? হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা আমাদের যদি এইরকম একটা সিরিজ দেয় যে সামেশন 1/log 1 log 2
ডট ডট লগ এন, এইটা ধরো দিল, ঠিক আছে? এটা কনভার্স করে না ডাইভার্স করে জিজ্ঞেস করলো, তো এটা কি আমরা পারবো? এটা ওই একই টেকনিক। তাহলে আমরা ধরে নেব এ এন সমান 1 বাই লগ এন লগ 1 লগ 2 লগ এন। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ওই সাজাতে হবে, এটাকে জাস্ট উল্টো করে নেব। তাহলে এটা হয়ে যাবে আমার সামেশন লগ এন সামেশন লগ কে, আচ্ছা এইটা দাঁড়াও, এইটা করতে অসুবিধা হবে, কারণ এখানে আমার কে বাই এন আনতে গেলে না, এইখানে একটা লগ এন ধরো দেওয়া আছে, ঠিক আছে, ওপরে একটা লগ এন দেওয়া আছে, তাহলেও হবে না। না না, এই কোশ্চেনটা ঠিকঠাক দাঁড়াবে না। মাইনাস আসবে তো। হ্যাঁ, মাইনাস করতে হবে। থাক, এটা থাক, এই কোশ্চেনটা দেবে না, কারণ ওটা ঝামেলা হয়ে যাচ্ছে, ওই ফর্মটা আসছে না আর কি, কে বাই এন ফর্মটা আসছে না। ঠিক আছে, এটা বাদ দাও। ওকে, তাহলে এইবার আমি চলে যাই দেখো, এবার দেখো অঙ্ক, তোমরা এক্সাম্পল চাইছিলে না, প্রচুর এক্সাম্পল আছে। এই সিরিজটা কনভার্স করে না ডাইভার্স করে আমাদেরকে জানতে দিয়েছে। দেখো এটা তুমি যদি মানে কি বলো, চোখে দেখে যদি অ্যান্সার করতে চাও, মানে কোনো অঙ্ক না করে, ঠিক আছে, এটা ধরো পরীক্ষায় আসলো, আমাদের হাতে তো সময় কম, তাহলে আমি মাথায় রাখবে যে ওপরের সিরিজটা কিসের সিরিজ আছে, একটা এপি সিরিজ না, 1 + 2 + 3 + 4 এপি সিরিজ তো, হ্যাঁ কি না বলবে? এপি সিরিজ। এপি সিরিজের তুমি একটা জিনিস লক্ষ্য করেছো যে সামটা যখন এপি সিরিজের যে সামের ফর্মুলা থাকে, এসএন এর যে ফর্মুলা থাকে, এসএন এর ফর্মুলায় দেখবে দুটো এন এর গুণফল থাকে, মানে এন স্কোয়ারের থাকে, মানে ডিগ্রিটা কত হয়, 2 হয়, হ্যাঁ কি না? মানে তুমি দেখো 1 + 2 + 3 আপ টু এন, এন ইন্টু এন প্লাস 1/2, তাহলে ডিগ্রি কত, 2 না? তাহলে ওপরের ডিগ্রি 2 আর নিচে কত আছে দেখো, নিচের ডিগ্রি 3, তাহলে 2 ওপরে 2 নিচে 3, তাহলে কত হলো, ডিফারেন্স করলে 1 হলো না? তাহলে এটা অনেকটা হয়ে গেল 1/n এর মতো, কিসের মতন হয়ে গেল, 1/n এর মতন। তাহলে 1/nটা ডাইভার্জেন্ট, সুতরাং এটা ডাইভার্জ হবে, বুঝতে পেরেছো? ওইটাই জাস্ট এখানে এটাই তুমি মনে রাখবে যে যখন মানে এপি সিরিজ যদি থাকে উপরে, তাহলে সব সময় ওটার ডিগ্রি হবে 2, এখানে উপরে ডিগ্রি 2 আর নিচে হচ্ছে 3, তাহলে এখানে 1 থাকলো আর এখানে 2 থাকলো, বা ডিফারেন্সটা তাহলে কত হলো, 1, তার মানে 1/n এর মতন, 1/nটা ডাইভার্জেন্ট, সুতরাং ডাইভার্জেন্ট, ঠিক আছে? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার যদি এখানে এরকম থাকতো 1 স্কোয়ার + 2 স্কোয়ার, না নিচে ধরো 1 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, তাহলে স্কোয়ারগুলোর যদি সাম থাকতো, তাহলে তোমার ডিগ্রি টোটাল ডিগ্রি হয়ে যেত 3, ওপরে ডিগ্রি 3 নিচে 3, তখন ওটা হয়ে যেত টোটাল ডিগ্রি 0 হয়ে যেত, সুতরাং তখনও ডাইভার্স করে যেত। কথাটা বোঝা গেল? নেক্সট দেখো 1/1 × 2 স্কোয়ার প্লাস 1/2 × 3 স্কোয়ার, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এটা এক এক করে বাড়ছে, সুতরাং এটাও এন এর মতন আর এটা এন স্কোয়ারের মতন, সুতরাং টোটাল হচ্ছে 3, নিচের ডিগ্রি 3 হয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো, n × n+1 এর হোল স্কোয়ার, তাহলে আলটিমেটলি ডিগ্রি নিচে 3, সুতরাং এটা কনভার্জেন্ট হয়ে যাচ্ছে,
ঠিক আছে, শুধু ওই ডিগ্রিটা তুমি যদি মোটামুটি ক্যালকুলেশন করতে পারো তাহলে কিন্তু এটা এমনি দেখেই করা যাবে। এবার দেখো এখানে n⁴ +1 মাইনাস n⁴ -1 এইরকম যদি থাকে সেক্ষেত্রে আমাদের বেস্ট উপায় হবে প্রথমে র্যাশনালাইজ করে নেওয়া। তো এটাকে তুমি যদি র্যাশনালাইজ করো তাহলে এইরকম আসবে, মানে এখানে উপর নিচে প্লাস দিয়ে গুণ করা, তো এটা উপরটা 2 হয়ে যাবে আর নিচে এটা হয়ে যাবে। এবার দেখো নিচের ডিগ্রি কত, দেখো নিচের ডিগ্রি হচ্ছে 2, কারণ 4 আছে পাওয়ারে, আবার টোটালটা রুট করা আছে, সুতরাং ম্যাক্সিমাম ডিগ্রি এখানে কত থাকলো 2, তাহলে n² 1/n² এর মতন হয়ে গেল জিনিসটা। মানে 1/n² দিয়ে তুমি যদি এটাকে মানে bnটা যদি 1/n² ধরে নাও আর তুমি যদি রেশিও করো, রেশিওটা ফাইনাইট পাবে, সুতরাং এটা কনভার্জেন্ট। বুঝতে পেরেছো? কি ঠিক তো? বোঝা গেছে? সৌভিক সাহা, ইয়ো চলো নেক্সট। এবার চলে আসছি ডি-অ্যালেমবার্টস রেশিও টেস্ট। এটা একটু আলাদা আগেরটার তুলনায়। এখানে আমরা কি করছি, মানে সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা জিনিসটা করেছিলাম যে xn + 1 ডিভাইডেড বাই xn, এই লিমিটটা যদি l হয়, মানে পরের টার্ম মাইনাস ডিভাইডেড বাই আগের টার্ম, এই রেশিওটা যদি এল এ কনভার্জ করে, এই ভ্যালু এল এর ভ্যালু থেকে আমি কনভার্জেন্স না ডাইভারজেন্ট বুঝতে পারবো সিরিজটার। তাহলে এল এর ভ্যালু যদি <1 হয় তাহলে আমরা সিকোয়েন্স থেকে জানি যে xn এর লিমিটটা 0 হবে। এল এর ভ্যালু যদি <1 হয় তাহলে সিকোয়েন্সের লিমিটটা 0 হবে আর সিরিজটা কনভার্জেন্ট হয়ে যাবে। তাহলে এল এর ভ্যালু যদি <1 হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট হয়ে যাবে। আর এল এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তাহলে সিরিজটা ডাইভারজেন্ট হয়ে যাবে। আর যদি এল হয় তাহলে আমরা কোনো কিছু বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এই রেশিওটা বের করাটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এটাকে বলা হচ্ছে ডি-অ্যালেমবার্টস রেশিও টেস্ট। একই রকম ভাবে আমরা এটাও জানি যে এই রেশিওটা যদি এল হয় তাহলে xn⁴1/n সেটারও লিমিট এল হয়, তো সেটা হয়ে যাবে আমার রুট টেস্ট। এটা হয়ে গেল রেশিও টেস্ট, ওটা হয়ে যাবে রুট টেস্ট। তবে এটা দিয়েছে ডি-অ্যালেমবার্টস, ওটা দিয়েছে কসি, তো দুটো আলাদা আলাদা লোকে দিয়েছে। এক্সাম্পল দেখো, ইস বেশি হয়ে গেল। হ্যাঁ, এখানে দেখো 1 + 3/2 ফ্যাক্টোরিয়াল 5/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 7/4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার দেখো এইটাকে আমি ঝট করে যদি বলতে চাই যে এটা কি হবে, কনভার্জ করবে না ডাইভার্জ করবে, তোমাদের গেস কি বলছে আগে বলো, গেস কি বলছে, কনভার্জ করবে না ডাইভার্জ করবে? ডাইভার্স করবে মনে হচ্ছে। সবাই মানে গেস করো। এই সিকোয়েন্স সিরিজের ক্ষেত্রে গেসটা খুব ইম্পর্টেন্ট। দেখো এন এর পাওয়ার দিয়ে ব্যাপারটা ভাবার চেষ্টা করো। ওপরে আছে কি 1 3 5 7, একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। এপি সিরিজে থাকা মানেই ডিগ্রিটা বুঝবে 1, তাহলে ওপরের ডিগ্রি কত হলো 1, আর নিচে কি আছে, নিচে আছে ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানে ডিগ্রি কিন্তু অনেক বেশি। কি বললাম, n ফ্যাক্টোরিয়াল ডিগ্রি অনেক বেশি, মানে 2 এর থেকেও বেশি, 3 এর থেকেও বেশি, 4 এর থেকেও বেশি, অনেক, যে কোনো পলিনোমিয়ালের থেকে বেশি। সুতরাং নিচের ডিগ্রি অনেক বেশি, ওপরে জাস্ট 1, নিচে ইনফিনিটি, তাহলে কত থাকছে আলটিমেটলি
নিচে ইনফিনিটি, সুতরাং ডিগ্রি এখানে 1/n⁴ k, যে কোনো কে যত খুশি বড় তুমি ভাবতে পারো, সুতরাং এটা কনভার্জ করে যাবে। বুঝতে পারলে কি বললাম? ফ্যাক্টোরিয়ালের ডিগ্রি অনেক বেশি ভাবতে পারো, ইনফাইনাইট ডিগ্রি ভাবতে পারো ফ্যাক্টোরিয়ালকে। মানে অনেক বেশি আর কি, যে কোনো পলিনোমিয়ালের থেকে ফ্যাক্টোরিয়াল বড়। আর ফ্যাক্টোরিয়াল থেকে আর কে বড়? n⁴n আরো বড়, ফ্যাক্টোরিয়ালের থেকেও n⁴n বড়। তাহলে ওপরে ডিগ্রি 1 আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল, সুতরাং ডেফিনেটলি ফ্যাক্টোরিয়াল বড়, সুতরাং এটা কনভার্জ করে যাবে। কিন্তু আমরা এটাকে এই 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 প্রসেসে যদি করি তাহলে xn এর ভ্যালু হচ্ছে এখানে 2n - 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। এটাকে তুমি যদি xn + 1 ডিভাইডেড বাই xn করো, ক্যালকুলেশন করো, দেখবে যে লিমিটটা 0 হচ্ছে, 0 ইজ লেস দেন 1, সুতরাং এটা কনভার্জ করে যাবে। এটা তো গেল এইভাবে করে। আর আমরা এমনি গেস করেও আমরা এটা বলে দিতে পারছি খুব সহজে। নেক্সট দেখো x + x² / 2 x³ / 3, এইখানে গেস করা যাবে না কারণ ওপরে x রিলেটেড কিছু একটা আছে, তো এটা x এর উপর ডিপেন্ড করে যাবে। তো এইটাকে আমাকে ক্যালকুলেশন করতেই হবে। সো এটাকে তুমি যদি xn/n ক্যালকুলেশন করো, হ্যাঁ সরি এটা un লিখতে হতো আমাকে, এটা un লিখতে হতো। যাই হোক, এটা কনভার্ট করছে কোথায়? দাঁড়াও, এটা x শুধু x এ কনভার্ট করবে, এটা এটা ভুল হয়েছে লেখাটা, মাঝখানের এই জায়গাটা থাকবে না, কারণ ওপরে দেখো n⁴1 x⁴n + 1, নিচে x⁴n, কাটাকাটি করলে x থাকছে, আর ওপরে একটা n, নিচে n + 1, এটা 1 এ কনভার্ট করছে, সুতরাং আলটিমেটলি x এ কনভার্ট করছে। সো মাঝখানের জিনিসটা কাটতে হতো, কাটতে ভুলে গেছি। হ্যাঁ, তো এটা x এ কনভার্ট করছে, তাহলে এটা কোথায় কখন কনভার্ট করবে? যখন x টা লেস দেন 1 এ। তাহলে এই সিরিজটা আমার x টা যখন লেস দেন 1 হবে তখন কনভার্জ করে যাবে, আর যদি x টা গ্রেটার দেন 1 হয় তাহলে ডাইভার্জ করে যাবে। আর যদি x টা 1 হয় তাহলে দেখো এটা হারমোনিক সিরিজ হয়ে যাবে, সুতরাং ডাইভার্জ করে যাবে। x টা যদি -1 হয় তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার অল্টারনেটিং সিরিজ হয়ে যাবে, যেটা লগের সিরিজে চলে যাবে, সুতরাং এটা তখন কনভার্জ করে যাবে। সো -1 এ কনভার্জ করে যাবে আর বাদ বাকি জায়গায় ডাইভার্জ করে যাবে। এই হচ্ছে এই সিরিজটার বৈশিষ্ট্য। এবার হচ্ছে কচিস রুট টেস্ট। তাহলে রুট টেস্টটা আমরা একই রকম ভাবে এইটা তুমি করতে পারো আর কি, ঠিক আছে? আচ্ছা, কচিস রুট টেস্টের আগে আরেকটা এক্সাম্পল, এই ছবিটা দেখে দাঁড়াও, এখানে 2 2 এটা 2 হতো না, এখানে কিছু একটা ভুল আছে, এইখানে 1 হতো, ঠিক আছে? এটা 2⁴1 2⁴2 না, একটু সামান্য কিছু একটা ভুল আছে, ঠিক আছে? এটা দেখা যাক কি আছে। আচ্ছা, এক্সপোনেন্সিয়াল e⁴2 এর যে সিরিজটা সেই অনুযায়ী এটা হবে, এটা তাহলে 2⁴3 হতো। হ্যাঁ, এটা উল্টে গেছে আর কি, এটা 2⁴3 হতো। তো এটা একটু চেঞ্জ করতে হবে। তো এটাও আমার কনভার্জেন্ট, বা এটা তুমি ওইভাবেও দেখাতে পারো। আচ্ছা, এবার চলে আসছি আমরা রেশিও টেস্ট। সো রুট টেস্ট, সো এই যে xn⁴1/n এরও লিমিট যদি l হয় তাহলে একই রকম রেজাল্ট। lটা যদি লেস দেন 1 হয় তাহলে কনভার্জ করবে, lটা গ্রেটার দেন 1 হলে ডাইভার্জ করে যাবে, lটা 1 হলে আমরা কিছু বলতে পারবো না, ঠিক আছে? সো আগের মতনই। আচ্ছা, এবার চলে আসি জেনারেল ফর্ম। মানে অনেক সময় দেখা যায় লিমিট ক্যালকুলেট করতে আমরা পারছি না, তখন আমরা লিমসুপ আর লিমিন দুটো আলাদা আলাদা ক্যালকুলেট করে একটা কনক্লুশন টানতে পারবো। সো এখানে লিমসুপটা যদি লেস দেন 1 হয় তাহলে কনভার্জ করে যাবে, আর লিম ইনফটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ডাইভার্জ করে যাবে।
মানে স্মল আরটা যদি গ্রেটার দেন 1 হয় ডাইভার্জ করে যাবে, ক্যাপিটাল আরটা যদি লেস দেন 1 হয় কনভার্জ করে যাবে। তো এটা জেনারেল ফর্ম অফ রেশিও টেস্ট। একই রকম ভাবে জেনারেল ফর্ম অফ রুট টেস্ট আছে। জেনারেল ফর্ম অফ রুট টেস্টে শুধুমাত্র লিম সুপ দেখলেই হবে, লিম ইনফ দেখার কোনো দরকার নেই। যদি লিম সুপটা লেস দেন 1 হয় তাহলে কনভার্জ করে যাবে, লিম সুপ যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ডাইভার্জ করে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার নিশ্চয়ই তোমরা এক্সাম্পল দেখতে চাইবে। দেখো এক্সাম্পলটা ভালো করে বুঝবে মন দিয়ে, যে এখানে আমরা কেন রুট টেস্টটাই দরকার আছে, রেশিও টেস্ট করতে পারবো না। ঠিক আছে, তো এটা আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, সবাই মন দিয়ে দেখবে যে এখানে দেখো 1/2 1/3 আবার 2 স্কোয়ার 3 স্কোয়ার, সো 2 3 2 3 এইভাবে জিনিসটা চলছে। ঠিক আছে, তো তুমি যদি টার্মগুলোকে নাম্বারিং করো, এটা প্রথম টার্ম, তারপরে দ্বিতীয় টার্ম, তৃতীয়, চতুর্থ, তাহলে দেখো যেগুলোতে ইভেন টার্ম সেগুলোতে 3 আছে আর অডগুলোতে 2 আছে। ঠিক আছে, ইভেনগুলোতে 3, অডগুলোতে 2। তাহলে ইভেনগুলো যদি আমি x2n করি, মানে ইভেনের টার্ম, সেখানে আছে 1/3 টু দি পাওয়ার n। আর যদি x2n প্লাস 1 করি তাহলে 1/2 টু দি পাওয়ার n। তুমি এটা মিলিয়ে দেখে নিতে পারো। যদি n এর ভ্যালু 1 করি, এটা 2n মাইনাস 1 হতো, কারণ n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে এটা 3 আসছে, x3 তে আমার 2 আসছে, তো এখানে n প্লাস 1 করে দিলেই হয়ে যেত। যাই হোক, একটু ক্যালকুলেশন একটু ভুল আছে, বাট আলটিমেটলি রেজাল্টটা ঠিকই আছে। সো এখানে -1 করতে হতো। যাই হোক, সো এখানে x2n ডিভাইডেড বাই x2n মাইনাস 1 যদি করা যায় তাহলে এটা আসবে 2/3 হোল টু দি পাওয়ার n, মানে এটা তাহলে 2 টু দি পাওয়ার nই থাকছে। যদি এখানে মাইনাস করে দিই তাহলে এটা 2/3 হোল টু দি পাওয়ার n গোস টু 0 হয়ে যাচ্ছে, যেহেতু 2/3 লেস দেন 1। তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি গোস টু 0। এবার যদি তুমি ওপরে x2n প্লাস 1 নাও আর নিচে যদি x2n নাও, হ্যাঁ, মানে তাহলে রেশিওটা আমার যাচ্ছে ইনফিনিটিতে, কারণ এখানে 3/2 আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো ওপরেরটা বড় নিচেরটা ছোট। দেখো নেক্সট টার্ম বাই প্রিভিয়াস টার্ম, এই দুটো তুমি যদি করছো রেশিও, তাহলে কি হচ্ছে, একটাতে 0 যাচ্ছে, একটাতে ইনফিনিটি যাচ্ছে। সুতরাং এর লিম সুপ হয়ে যাচ্ছে আমার ইনফিনিটি, লিম ইনফ হয়ে যাচ্ছে 0। লিম সুপ হয়ে যাচ্ছে ইনফিনিটি, লিম ইনফ হয়ে যাচ্ছে 0। তাহলে কোনোটাতেই আমি কোনো কনক্লুশন টানতে পারছি না। বোঝা গেল? কারণ কনভার্জেন্ট হতো যদি লিম সুপটা লেস দেন 1 হতো, আর যদি লিম ইনফটা যদি গ্রেটার দেন 1 হতো তাহলে ডাইভার্জেন্ট বলতে পারতাম। তো কোনোটাই আমি বলতে পারছি না, সেই জন্য রেশিও টেস্ট এখানে ফেল করে গেল। তো আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে রুট টেস্ট। তাহলে রুট টেস্ট করার জন্য আমরা কি করব, x2n 1/2n করতে হবে। তো এটা দেখতে পাচ্ছি এখান থেকে 1/√3 তে কনভার্ট করে যাচ্ছে, আর যদি x2n প্লাস 1/1/2n করি তাহলে এটা 1/√2 তে কনভার্ট করে যাচ্ছে। এই দুটোর মধ্যে আমার বড়কে 1/√2টাও বড়, দ্যাট ইজ দ্য লিম সুপ। তাহলে লিম সুপ হয়ে যাচ্ছে 1/√2, যে দ্যাট ইজ লেস দেন 1। তাহলে লিম সুপটা লেস দেন 1, সুতরাং এটা কনভার্ট করে যাবে। কি বোঝা গেল? বোঝা গেল? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এবার তুমি একটু ঠান্ডা মাথায় যদি তুমি ব্যাপারটা ভাবো, আমরা এত কিছু না করলেও চলতো। এত কিছু আমরা এই কারণেই করলাম যে আমাদের থিওরিগুলো যাতে দেখাতে পারি, কিন্তু এত কিছু দরকার ছিল না। যেমন এই সিরিজটাকে তুমি যদি ভাবো, এটা আছে হাফ, একটা করে ছেড়ে ভাবো, হাফ, তারপরে হাফের স্কোয়ার, তারপরে হাফের কিউব, তার মানে এটা একটা জিওমেট্রিক সিরিজ হয়ে যেত। 1-এর 3-এর গুলো আরেকটা জিওমেট্রিক সিরিজ, তারপর দুটো জিওমেট্রিক সিরিজের যোগফল হয়ে যেত, হতো না? দুটো জিওমেট্রিক সিরিজের যোগফল আকারে লেখা যেত না এটাকে?
তাহলে সেখান থেকে তুমি ভ্যালুটাও বের করতে পারবে। হ্যাঁ, এখান থেকে তুমি ভ্যালুটাও বের করে নিতে পারবে। কনভার্স তো করবেই, প্লাস ভ্যালুটাও বেরিয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এটা কনভার্জেন্ট। একই রকম ভাবে যদি আমাদের a প্লাস বি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে করি, মানে একই রকম, জাস্ট a এর জায়গায় এখানে হাফ আছে, b এর জায়গায় 1/3 আছে, সো একটা ছোট একটা বড়। হ্যাঁ, কিন্তু দুটোই লেস দেন 1, এখানেও দুটোই লেস দেন 1, সুতরাং 1 আর 2 সিরিজটা আলাদা সিরিজ নয়, যদিও দেখতে একটু আলাদা, বাট দে আর নট আলাদা। সুতরাং এটাও কনভার্জ করে যাবে। ঠিক আছে, এটাও তাহলে কনভার্জ করে যাবে, এবং এটা যেহেতু দুটো জিওমেট্রিক সিরিজের যোগফল, ভ্যালুটাও তুমি বের করতে পারো। ঠিক আছে, এটা ভ্যালু হয়ে যাবে a বাই 1 মাইনাস a প্লাস b বাই 1 মাইনাস b। এই ভ্যালুটাও এইভাবে তুমি করতে পারো, a বাই 1 মাইনাস a আর b বাই 1 মাইনাস b। ঠিক আছে, এরপরে হচ্ছে কসিস কন্ডেনসেশন টেস্ট। ঠিক আছে, কসিস কন্ডেনসেশন টেস্ট কি বলছে, সামেশন যদি ইউএনটা ডিক্রিজিং হয়, পজিটিভ কিন্তু ডিক্রিজিং হয়, সরি এটা আমি ইনক্রিজিং করে দিয়েছি ভুল করে, এটা ডিক্রিজ করবে, সরি এটা ভুল হয়েছে, আমি এটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, আমি যখন তোমাদের অ্যাপে আপলোড করব তখন এটাকে কারেক্ট করে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, আমি লিখেছি মনোটোন ডিক্রিজিং, কিন্তু ইনইকুয়ালিটিটা ভুল দেওয়া হয়ে গেছে। সো যাই হোক, এটা যদি মনোটোন ডিক্রিজিং হয়, আস্তে আস্তে যদি ছোট হয়, ইউএনটা বড় হবে ইউ2-র চেয়ে, ইউ2টা আবার ইউ3-র চেয়ে বড় হবে, আস্তে আস্তে ছোট হবে, তাহলে তাহলে সামেশন ইউএন আর 2 টু দি পাওয়ার n ইউ 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ, এবার তুমি যাও n এর জায়গায় যদি 1 বসাও, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু u2, তাহলে 2 ইন্টু u2 প্লাস 4 ইন্টু u4 প্লাস 8 ইন্টু u8। এই যে সিরিজটা পাবে, নতুন একটা সিরিজ, সেইটা আর আগের সিরিজটা একই সঙ্গে ডাইভার্জ এবং কনভার্জ করে যাবে, মানে কনভার্জ করলে দুটোই করবে, ডাইভার্জ করলে দুটোই করবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ, ইম্পর্টেন্ট টেস্ট। চলে আসি এই টেস্টের অ্যাপ্লিকেশন। 1/n log n, দেখতে পাচ্ছ n এর সঙ্গে কিছু গুণ হয়েছে, log n গুণ হয়েছে, তো গুণ, তাহলে n এর পাওয়ারটাকে ও কি করছে, বাড়িয়ে দিচ্ছে, তাই না, n এর পাওয়ারটাকে বাড়িয়ে দিচ্ছে, তাহলে এটা কনভার্জ করা উচিত ছিল। আমরা কি জানি যে n এর পাওয়ার যদি 1 এর থেকে বড় হয় নিচে, তাহলে কনভার্জ করে যায়, কিন্তু এখানে log n গুণ হয়েছে, log n এর পাওয়ার কিন্তু মানে যে কোনো এপসিলনের চেয়ে ছোট, মানে log nটা হচ্ছে যে কোনো পলিনোমিয়ালের চেয়ে ছোট, তাহলে পলিনোমিয়াল মানে n টু দি পাওয়ার এপসিলন যদি করো, সেটাও একটা পলিনোমিয়াল। এপসিলন যতই ছোট হোক না কেন, log nটা তার থেকেও ছোট, সুতরাং এখানে log n গুণ হয়েছে, কিন্তু তার কোনো পাওয়ার, খুব বেশি পাওয়ার অ্যাড হয়নি। ঠিক আছে, যার ফলে এটা ও ডাইভারজেন্ট সিরিজকে কনভার্জেন্ট বানাতে পারেনি। ঠিক আছে, এটা মোটামুটি একটা গেস করা যায়। তো এটা আমরা টেস্ট করব কিভাবে, যেহেতু n log nটা হচ্ছে ইনক্রিজিং, সুতরাং 1 করলে এটা ডিক্রিজিং হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই টেস্টটা লাগাতে পারছি। তাহলে এখানে xnটাকে যদি আমি 1/n log n ধরি, সরি xnটাকে যদি আমি 1/n log n ধরতাম, ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার, সরি x টু দি পাওয়ার n, তাহলে এটা হয়ে যেত কত, 2 টু দি পাওয়ার n একটা এক্সট্রা গুণ করা হচ্ছে, আর বাকি যে সিরিজটা আছে সেখানে n এর জায়গায় 2 টু দি পাওয়ার n বসানো হচ্ছে, তাহলে এখানে n এর জায়গায় 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n, আর উপরে একটা এক্সট্রা 2 টু দি পাওয়ার n লাগছে। ঠিক আছে, তাহলে এইটা কত হয়ে গেল, এইটা হয়ে গেল আমার 2 টু দি পাওয়ার n কেটে গেল, আর নিচে চলে আসলো n log 2, তাহলে মানে আলটিমেটলি n 1/n এর মতন হয়ে গেল, আর 1/nটা যেহেতু ডাইভারজেন্ট, সুতরাং এটাও ডাইভার্জ করে যাচ্ছে। ঠিক আছে, কি বোঝা গেল? শিবেন্দ্র বোঝা গেছে?
তো ভালো করে এই জায়গাগুলো প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। আর 4টে স্লাইড আছে। একই রকম ভাবে তুমি এই টেস্টগুলো তোমরা নিজেরা করে দেখবে। এখানে কি কি আছে, n ইন্টু লগ লগ n। দেখো কোনো একটা জিনিসের উপর তুমি যদি লগ চাপাও তাহলে ভ্যালুটা আরো কমে যায়, ঠিক আছে। মানে এখানে n ইন্টু লগ লগ n, লগ লগ n মানে কি হচ্ছে, লগ লগ nটা লগ n এর থেকে ছোট। তার মানে এখানে n এর সঙ্গে কি গুণ করা হয়েছে, লগ n এর থেকেও ছোট জিনিস গুণ করা হয়েছে। তাহলে নিচে যদি ছোট জিনিস গুণ করা হয় তাহলে কিন্তু ডাইভারজেন্টটা ডাইভারজেন্টই থেকে যাচ্ছে, সুতরাং এটা ডাইভারজেন্টই হবে, ঠিক আছে। আমি জাস্ট এটা n log n এর সঙ্গে কম্পেয়ার করে বলতে পারছি নিচেরটা যেহেতু ছোট তাহলে এর ভ্যালুটা কি হয়ে গেল, বড় হয়ে গেল। আলটিমেটলি 1/n log log n টা ছোট জিনিস দিয়ে ডিভাইড করা হয়েছে সেই জন্য বড় হয়ে গেল, এইটার থেকে বড় হয়ে গেল। তো এইটা যেহেতু ডাইভার্জ করছে তাহলে বড়টা আরো ডাইভার্জ করে যাবে। এবার এইটা দেখবে 1/n log n এর স্কোয়ার। তো log n ই তো এমনিতে পাওয়ারটা খুব ছোট, তাহলে স্কোয়ার করলেও পাওয়ার ছোটই থাকবে, খুব পাওয়ারটা ডাবল হচ্ছে কিন্তু ছোটকে তুমি ডাবল করো আর যাই করো না কেন, তো আলটিমেটলি ওটা ছোটই থাকছে। এবার তুমি এটা ভেরিফাই করে দেখবে যে এটা কনভার্জ করছে না ডাইভার্জ করছে। আমার তো মনে হচ্ছে এটা মনে হয় কনভার্জ করে যেতে পারে, একবার দেখে নেবে এটা কনভার্জ করে যাচ্ছে না ডাইভার্জ করে যাচ্ছে, ঠিক আছে। এখানে স্কোয়ার করলে কনভার্জ করছে না ডাইভার্জ করছে, এটা একবার টেস্ট করে দেখে নেবে। এখানে একটা অ্যাবেলস থিওরেম আছে যেটা বলে কি, যেটা বলে যে ইউএনটা যদি পজিটিভ টার্ম হয় আর ইউএনটা যদি মনোটোনিক্যালি ডিক্রিজ করে, যেমন 1/nটা ডিক্রিজ করে যাচ্ছে, সুতরাং এটা 0তে যদি ডিক্রিজ করে তাহলে, আর যদি সিরিজটা কনভার্জ করে তাহলে n ইন্টু ইউএনটা 0তে কনভার্জ করে যাবে, ঠিক আছে। কনভার্সটা হাউএভার ইজ নট ট্রু। এমন এক্সাম্পল দেখো 1/n আমরা জানি ডাইভার্স করে, এখানে কিন্তু লিমিটটা দেখো n ইন্টু ইউএন, মানে এখানে n দিয়ে গুণ করে এক্সট্রা, তাহলে এটা 1 এ যাচ্ছে। তো কনভার্স করলে এটাকে 0তে যাওয়া উচিত ছিল, কিন্তু এখানে 1 এ যাচ্ছে, সুতরাং এটা ডাইভার্স করতে বাধ্য, ঠিক আছে। তো হারমোনিক সিরিজটা ডাইভার্স করতে পারে অ্যাবেলস থিওরেম দিয়েও, সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে দেখো 1/n স্কোয়ারটা কনভার্স করে যাচ্ছে, সুতরাং এখানে একটা এক্সট্রা n দিয়ে তুমি যদি গুণ করছো তাহলে এটা 0তেই যাচ্ছে, ঠিক আছে। তো এটা ভেরিফাই হয়ে গেল। n log n এর ক্ষেত্রে দেখো n ইন্টু ইউএন, এখানে এক্সট্রা n দিয়ে গুণ করলে 1/log n, সেটা 0তে যাচ্ছে, বাট স্টিল 1/log nটা ডাইভার্স করে যাচ্ছে, ঠিক আছে। সো মানে তুমি কনফার্ম বলতে পারো না যে n ইন্টু ইউএনটা 0তে গেলেই কনভার্স করবে, সেটা বলতে পারো না, কিন্তু উল্টোটা হবে, কনভার্স করলে 0তে যাবে। আচ্ছা, এবার আসছি আমরা আরবিট্রারি টার্মস, সিরিজ অফ আরবিট্রারি টার্মস, মানে সেখানে পজিটিভ নেগেটিভ দুটোই যদি থাকে তাহলে আমরা কিভাবে টেস্ট করব। তো আরবিট্রারি টার্মের ক্ষেত্রে আমরা দু রকমের কনভার্জেন্স জানি, একটা হচ্ছে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, একটা হচ্ছে কন্ডিশনালি কনভার্জেন্ট। তাহলে আমাদের অ্যাবসলিউটলি কনভার্জেন্ট টেস্ট করার জন্য আমাকে ওটাকে তোমার পজিটিভ টার্ম বানিয়ে নিয়ে তারপরে পজিটিভের টেস্টগুলো লাগাতে পারো, সেটা একটা আগে যেতে পারে। তো অ্যাবসলিউটের জন্য আলাদা করে কোনো টেস্ট নেই, এখানে একটাই আছে। যদি আমাদের সিরিজটা এরকম দুটো গুণফল আকারে থাকে, মানে দুটো সিকোয়েন্সের গুণফল আকারে যদি থাকে, আর যদি একটা অ্যাবসলিউটলি কনভার্জ করে আর একটা যদি বাউন্ডেড সিকোয়েন্স হয়, তাহলে আলটিমেটলি জিনিসটা অ্যাবসলিউটলি কনভার্জ করে যাবে, ঠিক আছে। তো এটা খুব মানে সহজ আর কি। আরেকটা হয় অল্টারনেটিং সিরিজ। আমরা এক্সেনটা যদি মনোটোনিক্যালি ডিক্রিজ করে 0তে, তাহলে অল্টারনেট মানে x1 মাইনাস x2 প্লাস x2 এটা কনভার্স করে যাবে, এটা হচ্ছে অল্টারনেটিং সিরিজ। লিবনিজ টেস্ট বলা হয় এটাকে, খুব ইম্পর্টেন্ট। তো যেমন ধরো এক্সাম্পল হিসেবে 1 মাইনাস হাফ 1/3, এই যে দেখো এই সিরিজটা আমরা জানি যেটা log 2তে কনভার্স করে, তো এটা কনভার্স করছে বিকজ অফ লিবনিজ টেস্ট। এবার আসছি অ্যাবেলস টেস্ট। অ্যাবেলস টেস্ট কি বলছে দেখো, দুটো টেস্ট আছে, একটা হচ্ছে অ্যাবেলস টেস্ট আর একটা হচ্ছে ডিরিচলেটস টেস্ট।
লেটস টেস্ট, ঠিক আছে। তো এই দুটো প্রায় সিমিলার, একটু ওদের মধ্যে ডিফারেন্স আছে, তো মন দিয়ে না দেখলে ওই ডিফারেন্সটা বোঝা মুশকিল। দেখো এখানে তোমার বেসিক্যালি এখানেও তোমার গুণফল আকারে আছে। তো এখানে একটা বিএনটা যদি মনোটোন থাকে এবং বাউন্ডেড হয়, মানে জিরোতে কনভার্জ নাও করতে পারে, মনোটোন এবং বাউন্ডেড, আর এনটা যদি কনভার্জ করে তাহলে একটা হলো মনোটোন বাউন্ডেড, আর একটা যদি কনভার্জ করে তাহলে গুণফলটা কনভার্জ করবে। এখানে শুধু কনভার্জেন্স বলা আছে, তার মানে অ্যাবসলিউটলি কনভার্জেন্স এটা নাও হতে পারে। এবার দেখো ডিরিচলেটের ক্ষেত্রে বিএনটা দেখো, অ্যাবেলসে কি ছিল, বিএনটা মনোটোনিক্যালি বাউন্ডেড ছিল, এখানে মনোটোন এবং নাল সিকোয়েন্স মানে জিরোতে কনভার্জ করবে। আর এন এর যেটা পার্সিয়াল সাম আছে দ্যাট ইজ এসএন, এন এর যেটা এসএন সেটা বাউন্ডেড হতে হবে, তাহলে গুণফলটা কনভার্জ করে যাবে। বুঝতে পেরেছ? তো এই দুটো মনে রাখতে হবে, এই দুটো গুলিয়ে ফেলার অনেক চান্স আছে। তো এই যে সিরিজটা তুমি দেখতে পাচ্ছ এখানে -1 হোল টু দি পাওয়ার এন, এটা একটা যেমন বাউন্ডেড, ঠিক আছে। বাউন্ডেডের থেকে বড় কথা এখানে তুমি কিভাবে এটাকে ব্যাখ্যা করবে, যেমন 1/n log n সেটা হচ্ছে মনোটোনিক্যালি ডিক্রিজ করছে, কোথায়, জিরোতে যাচ্ছে, 1/n log n টা, ঠিক না। তো বিএন তুমি যদি নিয়ে নাও 1/n log n টা বিএন ধরে নাও, আর এনটা ধরে নাও -1 হোল টু দি পাওয়ার এন, তাহলে সামেশন -1 + 1 -1 + 1, তাহলে এইটাকে তুমি যদি এসএন করো তাহলে এসএনটা কি হয়ে যাবে, সবসময় 1 অথবা 0 হবে। সো এটার এসএনটা বাউন্ডেড হয়ে যাবে, আর ওটা ওটা মনোটোনিক্যালি ডিক্রিজ করবে, জিরোতে যাবে। সুতরাং ডিরিচলেটস টেস্ট দিয়ে আমরা বলতে পারি যে এই সিরিজটা কনভার্জ করে যাবে, অথবা তুমি এটা লিবনিজ দিয়েও বলতে পারো, যেহেতু এটা অল্টারনেট সুতরাং এটা লিবনিজ দিয়েও কনভার্জ করে যাবে। তো অনেক রকম ভাবে ব্যাখ্যা করা যায়। নেক্সট দেখো -1 হোল টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই, এখানে n টু দি পাওয়ার n, নিচে আছে n + 1 হোল টু দি পাওয়ার n। তো এটা সম্পর্কে কি বলতে পারো, এটা কনভার্জ করবে না ডাইভার্জ করবে, এটা কিভাবে বলা যেতে পারে? এইটাকে দেখো, এইটা ডাইরেক্টলি তুমি হয়তো ওইভাবে বলতে পারবে না, তবে এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো সামেশন -1 হোল টু দি পাওয়ার n + 1 n টু দি পাওয়ার n, এখানে আছে n + 1 হোল টু দি পাওয়ার n + 1। এটাকে একটু চালাকি করতে হবে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সামেশন -1 হোল টু দি পাওয়ার n + 1 ডিভাইডেড বাই n + 1। এইটা একটা নিয়ে নাও, আর বাকি যেটা থাকবে n/n + 1 হোল টু দি পাওয়ার n, এইটা একটা নিয়ে নাও। এইটাকে তুমি নিয়ে নাও bn, তাহলে দেখো এইটা হচ্ছে <1 হোল টু দি পাওয়ার n, সো এটা একটা তোমার মনোটোন হয়ে যাবে এবং এটা বাউন্ডেড, ঠিক আছে, এটা তোমার বাউন্ডেড হয়ে যাবে। সো এই পার্টটা তোমার মনোটোন বাউন্ডেড, ওকে, আর এই পার্টটা কনভার্জেন্ট, লিবনিজ থেকে বলতে পারো এই পার্টটা কনভার্জেন্ট। সুতরাং টোটাল জিনিসটা কনভার্জ করে যাবে বাই অ্যাবেলস থেকে, অ্যাবেলস টেস্ট দিয়ে এটা কনভার্জ করে যাবে। এই হলো এটার ব্যাখ্যা। আচ্ছা, আরেকটা জিনিস এইখানে, এটা তুমি কিভাবে ব্যাখ্যা করবে, sin π/2n, এটা sin π/2n যেহেতু আছে সুতরাং এটা তোমার ডিক্রিজ করে যাবে, ঠিক আছে, এটা ডিক্রিজ করে যাবে এবং জিরোতে কনভার্জ করে যাবে, আর এটা বাউন্ডেড। সুতরাং এটা তুমি দুরকম ভাবে, এটা লিবনিজ দিয়েও ব্যাখ্যা করতে পারো আর ডিরিচলেট দিয়েও ব্যাখ্যা করতে পারো।
ঠিক আছে, 3-এরটা। আর 4-এরটা এখানে সাইন এন পাই আর এখানে 1/n, ঠিক আছে। তো এইটাকে তোমার ডিরিচলেট দিয়ে এটা করা যাবে। সাইন কি আছে যেন, সাইন এন পাই ডিভাইডেড বাই এন। তো এখানে তুমি 1/n একটা রাখো আর একটাকে রাখো সাইন এন পাই। তাহলে এইটাকে তুমি যদি মনে মনে an ধরো, এটাকে মনে মনে bn ধরো, তাহলে bnটা মোনোটোন গোস টু 0, আর এখানে সামেশন an সরি snটা দ্যাট ইজ a1 a2 ডট ডট n, এটা হয়ে যাচ্ছে তোমার সাইন পাই সাইন 2 পাই সাইন 3 পাই ডট ডট সাইন n পাই। এইটা একটা আমরা কমপ্লেক্স অ্যানালিসিসে এই রকম একটা সিরিজ করেছিলাম। এইরকম সিরিজে বেশ কয়েকটা জিনিস ছিল সাইনের, তো সবগুলো সাইন ছিল, আলটিমেটলি জিনিসটা বাউন্ডেড হয়ে যেত, ঠিক আছে। তো সাইনের ওই সিরিজটা দিয়ে আমি বলতে পারি এটা বাউন্ডেড হবে। আমার এক্স্যাক্টলি দরকার নেই যে এটা কনভার্স মানে ভ্যালুটা কি হবে, বাট আলটিমেটলি এটা বাউন্ডেড হবে এটা বলতে পারবো। আর এটা যেহেতু গোস টু 0, সুতরাং ডিরিচলেট কন্ডিশন দিয়ে আমি বলতে পারি, টেস্ট দিয়ে বলতে পারি এটা কনভার্স করে যাবে, ঠিক আছে। এই হচ্ছে এটার ব্যাখ্যা। ওকে, সো আর লাস্ট হচ্ছে কসি ক্রাইটেরিয়া। কসি ক্রাইটেরিয়াটা আশা করি তোমাদের সবার মনে থাকবে যে এক্সেনটা যদি কনভার্স করে, মানে ইফ অ্যান্ড অনলি কনভার্স করলে হবে যে টেল সাম। টেল সাম বলতে যেটা কি বোঝাচ্ছে, টেল সাম মানে হচ্ছে কোনো একটা নাম্বারের পর থেকে, মানে কে এর পর থেকে সমস্ত এলিমেন্টকে তুমি যদি যোগ করো, মানে এমটা তুমি যা খুশি চুজ করতে পারো। সো আলটিমেটলি এটা কে ইকুয়ালস টু n টু ইনফিনিটি করলেও এই সামটা পুরোপুরি লেস দেন এপসিলন করতে পারে, মানে যত ছোট খুশি করতে পারবে আর কি। সো এটাকে বলা হচ্ছে টেলটা 0-তে যাচ্ছে, যদি কনভার্স করে টেল গোস টু 0, ঠিক আছে। এটার অ্যাপ্লিকেশন হচ্ছে যদি তুমি m এর ভ্যালু n নাও, তাহলে k সমান n থেকে n অবধি, তার মানে শুধুমাত্র xn, তাহলে মড xnটাকে লেস দেন তুমি এপসিলন করতে পারছো, সুতরাং xn এর লিমিটটা 0 হবে, যেটা আমরা এই কচি থেকেই পাচ্ছি আর কি। তাহলে কোনো একটা সিরিজ যদি কনভার্স করে তার xn টার্মটা মাস্ট গোস টু 0, ঠিক আছে। এখানে এমটি পেজ রাখা হয়েছিল কিছু কারণের জন্য, বাট ঠিক আছে, আমরা এখানে করে নিচ্ছি জিনিসগুলো, ঠিক আছে। এখানে আমি তোমাদেরকে কয়েকটা সিরিজ লিখছি যেগুলো তোমাদের মনে রাখা উচিত। যেমন তোমরা নিশ্চয়ই জানো 1/1 প্লাস এক্স দ্যাট ইজ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1, এটা কি হয়, এই সিরিজটা হয় 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব ডট ডট। এই সিরিজটা ভ্যালিড হয় যখন মড এক্স লেস দেন 1। এইটাকে তুমি যদি এবার দুদিকে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেট করলে এটা হয়ে যাবে log of 1 প্লাস এক্স। log of 1 প্লাস এক্স এখান থেকে আমি পেয়ে যাবো, এটাকে ইন্টিগ্রেট করলে এক্স, এটাকে ইন্টিগ্রেট করলে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4, এইরকম করে তুমি পেয়ে যাচ্ছ। এইটা ভ্যালিড হয় যখন এক্স এর ভ্যালু -1 লেসার ইকুয়ালস টু এক্স লেস দেন 1, এই রেঞ্জে এটা ভ্যালিড হয়, ঠিক আছে। সো এটাকে ইন্টিগ্রেট করে তুমি এটা পেয়ে যাচ্ছ, ভালো কথা। আচ্ছা, আরেকটা ই টু দি পাওয়ার এক্স তো তোমরা সবাই জানো 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ডট ডট। এটা ভ্যালিড হয় যে কোনো রিয়েল নাম্বারের জন্য ভ্যালিড হয়। এখান থেকে তুমি সাইন এক্স এর সিরিজ পেতে পারো, কস এক্স এর সিরিজ পেতে পারো, হ্যাঁ। বিশেষ করে ই টু দি পাওয়ার আই এক্স সমান আমরা জানি কস এক্স প্লাস আই সাইন এক্স। তো এক্স এর জায়গায় তুমি যদি আই এক্স দিয়ে রিপ্লেস করো, রিয়েল পার্ট ইমাজিনারি পার্টকে আলাদা করে নাও, তুমি সাইন এক্স আর কস এক্স এর সিরিজ তুমি পেয়ে যাবে। তো কস এক্স এর সিরিজ আমি এখানে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6/6 ফ্যাক্টোরিয়াল, এইভাবে এটা থাকবে। আর সাইন এক্সটা থাকবে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে সাইনের সিরিজটা তুমি পাবে। আচ্ছা, আর কি কি সিরিজ আছে,
আর একটা ইম্পর্টেন্ট সিরিজ আছে, দ্যাট ইজ আমাদের 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা আমরা আগের রকমই করতে পারি, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু, এইভাবে এটা যাবে। এবার দুদিকে যদি ইন্টিগ্রেট করি, এটাও ভ্যালিড যখন mod x লেস দেন 1। আচ্ছা, এইখানে আমি আর কি করতে পারি, ইন্টিগ্রেটিং যদি করি দুদিকে, তাহলে এটার ইন্টিগ্রেশন হয়ে যাবে tan ইনভার্স x, tan ইনভার্স x, তখন এটা হয়ে যাবে x কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7, এই জিনিসটা চলে আসছে। ঠিক আছে, তো এখানে আমাদের কোনটা কমন, এখানে একটা কমন, যদি x এর জায়গায় 1 বসাও, পুট x ইকুয়ালস টু 1, এটা কখন ভ্যালিড, এটা ভ্যালিড লেস দেন ইকুয়ালস টু, এটা ভ্যালিড হচ্ছে -1 লেস দেন ইকুয়ালস টু 1, মানে x এর ভ্যালু তুমি 1 বসাতে পারো, কারণ এটা অল্টারনেটিং হয়ে যাবে, কনভার্জ করে যাবে। সো x এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে এটা আসবে আমার π/4, বাঁ দিকে আসবে tan ইনভার্স 1, দ্যাট ইজ π/4, এটা আসবে 1 মাইনাস 1/3 প্লাস 1/5 মাইনাস 1/7, এইভাবে এটা আসবে। তো এইটাকে আমি যদি এই দুটোকে দুটো করে এক এক করে নিই, তাহলে এটা হয়ে যাবে আমার 2/1 ইন্টু 3, এটা আসবে 2/5 ইন্টু 7, এটা আসবে 2/7 ইন্টু 9, এইরকম একটা সিরিজ আসবে। তো এখান থেকে তুমি লিখতে পারো যে 1/1 ইন্টু 3, 5 ইন্টু 7, 7 ইন্টু 9, এই সিরিজটা আসলো π/8। এটা পরীক্ষায় আসে, ঠিক আছে, যে 1/1 ইন্টু 3, তারপরে 5/7, 7/9, 7/9, এইরকম যদি থাকে, সেটার ভ্যালু আসছে π/8, সেটা পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, তো এটার জন্য আমাদের দরকার tan ইনভার্সের সিরিজটা মনে রাখা। এটা যদি বাই চান্স ভুলে যাও, এই সিরিজটা তো ডেফিনেটলি মনে থাকবে, আর এখান থেকে ইন্টিগ্রেট করলে তুমি সিরিজটা পেয়ে যাবে। সুতরাং tan এর জন্য আলাদা করে মনে রাখার দরকার নেই, বাট ইন কেস মনে রাখতে পারলে খুবই ভালো। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যে এই যে কসি ক্রাইটেরিয়া, এটার কি মজা সেটা দেখো। এইরকম ধরো একটা কোশ্চেন তোমাকে ধরো দিয়েছে যে ফাইন্ড দ্য লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n প্লাস 1 এর হোল স্কোয়ার, 1/n প্লাস 2 এর হোল স্কোয়ার, ডট ডট 1/n প্লাস 1 n প্লাস n এর হোল স্কোয়ার। এই লিমিটটা বের করো, এই লিমিটটা কত? তো এই লিমিটটা বের করার জন্য তুমি জানো সামেশন 1/n স্কোয়ার, এটা কত হয়, ফাইনাইট হয়। তার মানে কি, এটা হচ্ছে 1, 1 এর 2 স্কোয়ার, 1 এর 3 স্কোয়ার, এরকম। তো এইটা যখন আমি n টার্মের পর থেকে তুমি যদি ক্যালকুলেট করো, দ্যাট ইজ এই জিনিসটা তুমি পাচ্ছ। আরো আছে, আরো কিছু টার্ম আছে, তাহলে এখান থেকে শুধু এইটুকু টার্ম যদি নাও, তাহলে দ্যাট ইজ দ্য পার্ট অফ এ টেল সাম না। তাহলে আমরা কি বললাম, যে এনটা তুমি যদি বাড়াতে থাকো, তাহলে আস্তে আস্তে তুমি এইদিকে ছুটছো। তো একটা কনভার্জেন্ট সিরিজের টেল সাম সবসময় গোস টু 0 হবে। সুতরাং এখান থেকে তুমি বলতে পারো যে এই লিমিটটা 0 হবে। বুঝতে পেরেছো? তো যে কোনো কনভার্জেন্ট সিরিজের টেল সাম সবসময় 0-তে কনভার্জ করে যাবে। কি বোঝা গেল? টেল সাম সবসময় 0-তে কনভার্জ করে যাবে। তো এই আইডিয়াটা তুমি যদি থাকে, তাহলে তোমাকে আর কোনো ক্যালকুলেশন করতে হবে না। হ্যাঁ, এটা তুমি অন্যভাবে ট্রাই করে দেখতে পারো, বাট আর কোনো ক্যালকুলেশন তোমার দরকার হবে না যদি তুমি জানো কনভার্জেন্ট কসি ক্রাইটেরিয়া, যদি জানো টেল সামটা 0-তে যায়, এটা মানে এমনি দেখে দেখেই হয়ে যাবে। ঠিক আছে, তো এমনি নতুন কোনো ট্রিক নেই, যে থিওরেমগুলো আলোচনা করা হলো সেগুলোর উপরেই তোমার বেস করে থিওরি হবে আর কি। ঠিক আছে, তো কালকে তোমরা পেয়ে যাবে নতুন অ্যাসাইনমেন্ট, আই থিঙ্ক রাতের দিকে পাবে। তারপরে আমাদের সোমবারে আবার টেস্ট হবে সিরিজের উপরে। ঠিক আছে, তো ভালো করে
সিরিজটা ভালো করে পড়ে নেবে, আর আমি কালকে তোমাদের ওই পিডিএফটা আপলোড করে দেবো আর ভিডিওটাও আপলোড করে দেবো, ঠিক আছে? সো সবাইকে গুড নাইট, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে।